আমার বিয়ে করা একটা পেশা, আমার বিয়ে করা একটা নেশা। আমি কি করব, ফেসবুকে আসবো, আসে কান্নাকাটি করব, তোকে ধর্ষণ মামলা দিয়ে দেবো, তুই আমার কিছুই করতে পারবি না। এই বিচ্ছেদটা শুরু হয়েছে পরিমণি, নায়িকা পরিমণির জন্য। পরিমণি 20 জন সাংবাদিকের সামনে আমাকে থাপ্পড় দিয়ে দিছে। পরিমণি গোপন করার গেছে। পরিমণি একটা কি টাইপের মেয়ে সবাই তো জানে। পৃথিবীতে যদি খারাপ মানুষ থেকে থাকে, 1 নম্বর হচ্ছে পরিমণি, 2 নম্বর হচ্ছে বর্ষা চৌধুরী। মুন্না খানের টাকা নিয়ে আমাকে 3 দিন জেল খাটাইলো। বর্ষা চৌধুরী জ্যাকিকে মেরে ফেলছে, কারণ হচ্ছে যে ওই বাচ্চার সাক্ষী তো সে, আর ওই বাচ্চা ইয়ে না, রুমি রহমানের নয়, বাচ্চা অবশ্যই জ্যাকি। আমি তাকে নিয়ে সংসার করব না, আমি তাকে হচ্ছে বউ হিসেবে চাচ্ছিও না, কিন্তু এটা প্রমাণ করতে হবে সে আমার বউ ছিল, আমার বাসায় বাসর করছে এবং আমার সাথে সে প্রতারণা জালিয়াতি করছে। সে শুধু এই জন্যই আমি তার নামে মামলা দিছি। ও হচ্ছে অনেকগুলো ক্রাইমের সাথে জড়িত এবং 22 বছরে যে পরিমাণ ক্রাইম করছে এবং কোটি কোটি টাকা মানুষের হাতায় নিছে, এগুলো আসলে এগুলো থেকে বাঁচার জন্য মূলত এই নামটা চেঞ্জ করে। এবং সোমা আক্তার দেখেন। দর্শক, স্বাগত জানাই মাই টিভির ধারাবাহিক আয়োজন লেটস টকে। প্রতিবারের মতো নতুন নতুন অতিথি নিয়ে হাজির হই আমরা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি সাথে রয়েছি কবির চৌধুরী জয়, এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে কে রয়েছেন আপনারা দেখলে চিনে ফেলবেন। কেমন আছেন ভাই? এই তো ভালো। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। একটু প্রথমে জানতে চাই, কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন? এখন তো সবারই একটাই টার্গেট, সবার ভালোবাসায় একটাই ইয়ে হচ্ছে বর্ষা চৌধুরী। কারণ হচ্ছে তাকে হচ্ছে আইনের আওতায় আনতে হবে। এটা শুধু আমি না, আমার সাথে 55,000 মানুষ আছে, সবারই একটাই দাবি, তাকে হচ্ছে যে জেলে দিতে হবে। এটা নিয়ে আমরা কিন্তু আসলে টোটালি মূল এখন ধ্যান জ্ঞান এটাই, তার একটা শাস্তি হোক। এই মিথ্যাবাদীর, এই প্রতারক মহিলার একটা শাস্তি হওয়া খুবই দরকার। আমরা পুরো বাংলাদেশে দেখি যে বিয়ের দাবিতে বিভিন্ন ছাত্রী কিংবা নারী পুরুষের বাড়িতে গিয়ে অনশন করে, আপনিও দেখেছেন নিশ্চয়ই। অবশ্যই। তাহলে আপনি কি বাংলাদেশে একমাত্র যে আসলে নিজের বিয়ের দাবিতে এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অনশন টাইপেরই করছেন? শুধু এটাই নয়, দেখেন এটা নিয়ে কিন্তু আমাকে অনেক হেয় প্রতিপন্ন হচ্ছে যে একটা নির্লজ্জ ছেলে একটা বউয়ের জন্য এরকম করতেছে, যার হচ্ছে যে গলা ছিল টার্কি মুরগি, এভাবে কথা বলতেছে সবাই। এখানে এটা কিন্তু আসলে না, কারণ হচ্ছে যে এই মেয়েটা যে একটা মিথ্যাবাদী প্রতারক ভণ্ড, এই জিনিসটা প্রমাণ করার জন্য কিন্তু এটা করা। আমি তাকে নিয়ে সংসার করব না, আমি তাকে হচ্ছে বউ হিসেবে চাচ্ছিও না, কিন্তু এটা প্রমাণ করতে হবে সে আমার বউ ছিল, আমার বাসায় বাসর করছে এবং আমার সাথে সে প্রতারণা জালিয়াতি করছে। সে শুধু এই জন্যই আমি তার নামে মামলা দিছি যে তাকে বের করতে হলে এভাবে তাকে ধরতে হবে। এবং দেখেন যে তার হচ্ছে যে প্রশাসনিক সিন্ডিকেট, তার হচ্ছে যে অ্যাডভোকেট সিন্ডিকেট, তারপর তার হচ্ছে যে বিভিন্ন বন্ধুবান্ধব মহল, এবং সে একজন যুবলীগের নেত্রী, একদম পরীক্ষিত, সে নিজেও বলছে। এগুলো আসলে তাকে কেউ ধরতে পারতেছে না, এবং যখনই কেউ ধরতে যাচ্ছে তাকে বাবা, তার ছেলে, তার হচ্ছে যে অসহায় মা, এগুলো দোহাই দিয়ে সে হচ্ছে পাশ কেটে বেড়ে যাচ্ছে। তাকে ধরতে হচ্ছে, আমার অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, এবং দীর্ঘ 4 মাস একটা প্ল্যানিং করে আমরা কাজী পর্যন্ত আসি, কাজী বের করছি। কাজী যখন স্বীকার করলো, সে গণমাধ্যমে সামনে এসে সে একটা বিবৃতি দিল, হ্যাঁ আকাশ নিবিড় আমার স্বামী, আকাশ নিবিড়কে আমি বিয়ে করছি, সে যা বলছে সেটাই সত্য, যেটা ওকে আপনারা দেখলেন। এরপরে দেখলাম যে মাই টিভির আপনার একটা অনুষ্ঠান করলেন, সেখানে বলছেন যে না আকাশ নিবিড় আমার স্বামী না। সেগুলো বিভিন্ন মানুষ আমাকে ইনবক্স ভরে ফেলেছে আপনাদের লিঙ্ক দিয়ে, শেয়ার দিচ্ছি। কারণ কি হচ্ছে জানেন, মিথ্যা কথা মাঝে মাঝে শেয়ার করতে হয়। যখন সত্যটা এসে সত্য বলতেছে, সে একবার মিথ্যা বলতেছে, সত্য বলছে, এটা কাটিং করে আমি আবার আমার পেজে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে কি, সে একটা মিথ্যুক প্রমাণিত হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে তার পেজ, তার হচ্ছে যে কোনো কিছু নাই, এবং সোশ্যাল মিডিয়া থেকে সে দূরে, বারবার এসে কান্নাকাটি করছে, ক্ষমা চাচ্ছে। যখনই সে ক্ষমা চাচ্ছে, ওই যে আগের যে বিধ্বস্ত কথাগুলো মানুষকে অপমান করছে, যে আমি সত্যটা বিয়ে করব, আপনার ব্যাপার কি, আপনার ব্যাপার কি খাই আমি, এইগুলো যখন বসে তখন আমি ওগুলো রিভিল করতেছি। তাতে করে হচ্ছে কি, তার প্রতি মানুষের যে বিশ্বাস, আত্মবিশ্বাস সব কিছু সে হারে ফেলছে। এখন সে কান্নাকাটি করে মাপ চাচ্ছে, আবার বিভিন্ন থানায় গিয়েছে, আমার নামে মিথ্যা মামলা করছে। এগুলো করে মূলত একটা জালে সে ফাঁসে, একটা গর্ত খুঁড়ছে, ওই গর্ত সে এখন নিজে পড়ে গেছে। একটু থামাতে চাই দর্শক, আমরা একটু বলে রাখতে চাই যে বিষয়টি নিয়ে কথা বলছেন বর্ষা চৌধুরী আমাদের এখানে আসার পর, এবং আমাদের সেই এপিসোডটি অন এয়ারে যাওয়ার পরের দিনই কিন্তু বর্ষা চৌধুরী স্বীকার করেন যে আকাশ নিবিড় তার স্বামী। তবে কিন্তু জানিয়ে রাখি, আমাদের এপিসোডটি তার আগে কিন্তু আমরা রেকর্ড করেছিলাম, এবং সেখানে কি বলেছে সেটাও আপনারা শুনেছেন। তো সেখানেও তো সে বলেছে যে আপনি তার স্বামী নন। আমি প্রশ্ন করেছিলাম, আচ্ছা দেখে তখন আপনার কি মনে হয়েছিল? আমি দেখেছি, আমি দেখে হাসলাম যে আমাকে জামাই মানার পরে কিন্তু দেখলাম যে
সে হচ্ছে যে এখানে বলছে এই লিঙ্কগুলো কিন্তু পরে দিচ্ছে আপনাদের যেহেতু অনেক পরে হয়েছে এই জন্য এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আমাকে বলছে ভাইয়া গতকালে স্বীকার করলো আবার মাই টিভিতে গিয়ে বলছে যে না আমার সে জামাই না তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আসলে এটা কেন বলতেছে এটা হচ্ছে যে এটা আগের এটার কোনো প্রমাণ আছে আপনার আমার কাছে আছে এবং আপনাকে আমি দেখাতে পারবো এবং সে বলছে যে একটু প্রমাণ দেখতে চাই এবং আমাকে হচ্ছে যে বলছে যে সে হাসপাতালে ছিল হাসপাতাল থেকে ফেরার পরে হচ্ছে মূলত এই জিনিসটা করা আমার কাছে অবশ্যই এভিডেন্স থাকবে আমি একজন গণমাধ্যম করবি এভিডেন্স রাখবো না কেন এবং দেখেন আমি একটা ভুল করছি এই ভুলে কিন্তু খেসারত দিচ্ছি তার সাথে আমার অনেকগুলো ছবি ছিল 65টার মতো মালা পরিয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাবা মার সাথে ছবি সবগুলো সে সরিয়ে ফেলছে তাতে করে হলো কি জানেন মানে আমি সবার কাছে একটা ইয়ে হয়ে গেল দেখেন আচ্ছা আপনি দেখান বাহ বর্ষা চৌধুরীকে বেশ ভালোবাসেন স্ক্রিনে একটু দেখায় দেন ওনার ফোনে নাম সেভ করা আছে বউ বর্ষা দিয়ে রাইট এই যে দেখুন ওনার সাথে যে বিষয়ে কথা বললেন উনি এটি এখানে আমি মাই টিভি কিন্তু জিজ্ঞাসাটা দিয়েছি হ্যাঁ সে কি বলছে যে হসপিটাল থেকে ফিরে এই টক শোটা আগের এখানে একটা ভয়েস আমরা শুনছি ভয়েসে কি বলেছে ভয়েস কি প্লে করা যাবে জানি না কি ভয়েস আচ্ছা আমরা একটু শুনে দেখি যে অনেক অসুস্থ আমি এতবার বলার পরেও তুই এখনো পোস্ট করে যাচ্ছিস একটাবার ফিল হইতেছে না একটাবার মানে নিজের বিবেকে জিজ্ঞেস কর যে আর কত এবার মেয়েটার একটু বাঁচতে দেই এত করে সমস্ত কিছু বন্ধ করে আমি বসে আছি আর তুই কন্টিনিউয়াসলি এখনো পোস্ট করেই যাচ্ছিস এটা তো মানে যে স্বীকার করছে তার কথা ছিল না মানে কি আর কি আমরা ওটাই বুঝতে পারছি স্বীকারোক্তি দে একটা ভিডিও বানা আমি তোর যা যা লাগে আমি আর পোস্ট করব না এটা তো ঠিক না এটা আপনাকে বলছে ইন্টারভিউগুলো তো আমি তখন দেই নাই ইন্টারভিউ এটা রেকর্ডটা অলমোস্ট কিন্তু শুনিনি আপনি ফ্রাইডেতে না আপনি শুনেন নি স্যাটারডেতে হইছে আর আমার আর কি বলার আছে আমি তো সব জায়গা থেকে সরে আসছি আমার মুখ আমি কাউকেই দেখাবো না যতদিন বাঁচি অন্য কিছু করে বাঁচবো আমি জানি আমি ভয়েস দেই আর যাই দেই এটা তুই আবার আপলোড দিবি তোর ভিউ বাড়বে তোর ভিউ বাণিজ্য না আসলে সত্য ভিউ বাণিজ্য আমি কেন করবো অনেক কিছু আমার তো প্রমাণ করা দরকার আজকে মুন্না বারিশ একসাথে কাজ করে বেশ কদিন পর তুই করবি তুই বা বারিশের গিয়ে মেসেজ দিচ্ছিস আমার এগুলো নিয়ে আর হেডেক নাই কারণ আমি ইন্ডাস্ট্রিতে আর থাকবোই না কাজই করুন না হেডেক কি কোনো হেডেক নাই কিন্তু আমার নিয়ে আর মানহানি করিস না আর পোস্ট দিস না যদি মানুষের থাক আমরা আপনার শুধু এটাই না দেখেন আরেকটা ইয়ে দিছে সেটা হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আমরা কিন্তু আপনার অনুমতি সাপেক্ষেই ভয়েস স্টেশন না কোনো সমস্যা নেই কেন এটা কোনো সমস্যা আমি একটা কথা বলি আমি যা কিছু করছি আমি কিন্তু মানুষকে জানিয়ে করছি কেন কি জানেন এই 55,000 মানুষ বিচারক আমি একা না এই 55,000 মানুষ আসলে কিভাবে এটা কি এটা হচ্ছে যে শুরু থেকে কারণ হচ্ছে যে এই মেয়েটা যে এই মহিলা আসলে যে পরিমাণ মিথ্যা বলে এটা আগে থেকে প্রমাণিত এবং তারাও এই বিচারটা চাচ্ছে দেখেন যখন সে স্বীকার করলো কেউ বিশ্বাস করে না যে এটা স্বীকার করছে সে যখন স্বীকার করলো যে আমি তোর বউ নিয়ে এটা কিন্তু আপনারা দেখছেন গণমাধ্যমে কেউ বিশ্বাস করতেছে না বলছে যে সে ডেঞ্জার সাইন দিচ্ছে হেল্প সাইন দিচ্ছে এগুলো তাকে এটা প্রমাণ করার জন্যে সানি ভাই রাতের 1টা না 2টা 3টা এরকম টাইমের লাইভে নিয়ে আসলো সে সেখানে বলল যে না এটা হচ্ছে যে সত্য আমি মিথ্যা বলিনি কোনো সাইন দিইনি এবং সেটা জানার জন্য আমি তাকে প্রশ্ন করলাম যে আসলে কি সত্য বলছে যে আমি আর কতবার বললো তুই আমার জামাই আমি তোর বউ এরকম বলার পরে সব কিছু করার পরে সানি ভাইকে আবার দিল যে না আমি তার সাথে মজা করছি এবং লাস্ট একটা ভয়েস দিছে যে আমি তার বউ না তাকে মিথ্যা বলছি ভালো হওয়ার জন্য আরে বাবা আমি তো এখন হচ্ছে যে প্রতিশোধের নেশায় হচ্ছে যে পাগল তুমি একবার সত্য বলবা একবার মিথ্যা বলবা এটার দায়ভার তো আমার না আমার কথা হচ্ছে দেশের জনগণ কিন্তু বুঝে গেছে সত্য না মিথ্যা মিথ্যা না সত্য এবং দেখেন 2003 সালে যখন সে বললো যে এসিড দগ্ধ এই সেই সোশ্যাল মিডিয়া থেকে আমাকে বললো তার নাম সোমা আক্তার তার দেশের বাড়ি হচ্ছে বরিশাল ঠিক আছে ঢাকায় কুট্টি বলে ঢাকায় এদের অপমান করলো বিভিন্ন আমার কাছে SMS দিচ্ছে আমাকে যখনই তার অনুসন্ধান পাচ্ছি আমি তখনই আমি মুভ করতেছি দেখেন ওইখানে ওটা বের করতে আমার 3,000 টাকা খরচ হয়েছে নিজের ইয়েতে আমার ভালো লাগতেছে অনুসন্ধানে আমার এটা পছন্দ সাংবাদিকতা আমি গেলাম গিয়ে খোঁজ নিলাম খুঁজে পাই না খুঁজে বের করলাম হ্যাঁ অরিজিনাল নাম সোমা আক্তার বাড়ি হচ্ছে যে পূর্ব রাসুলপুর নারায়ণগঞ্জের তারাবর হচ্ছে যে
পৌরসভার। আপনার কি এই অনুসন্ধানী শক্তি মানে আগে থেকেই? না আমি জানি না, আমাকে মানে না না মানে অনুসন্ধানীর যে শখ আগে এটা কি আগে থেকে? আগে থেকে। আচ্ছা এর মাঝে একটু ইন্টারাপ্ট করে আমরা এই গল্পে আসছি। এর মধ্যে মানে আপনার এই কেরিয়ারে এখন পর্যন্ত আসলে কতগুলো এরকম অনুসন্ধানী বিষয় আলোচনায় নিয়ে এসেছেন? আমার হচ্ছে জীবনের প্রথমেই ছিল হচ্ছে যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করছে, তাদের ঘরে একটা ফুটফুটে বাচ্চা আছে। আমার প্রথম নিউজটাই ছিল শাকিব আর অপু বিশ্বাসের বিয়ে। এই ঘটনাটা মূলত কোথা থেকে রিভিল হয়েছিল বা এটা রিভিলের পিছনে কি ঘটনা? এটা আমি প্রথম যখন কন্ট্রিবিউট করে হচ্ছে ইনকলাবে, তখন ওই আমার ওস্তাদ ছিল কারুন ইসলাম দর্পণ, আমাকে বলছে যে আমি লেখাটাকে পাঠাইতাম বিভিন্ন। প্রথম কিন্তু ওখানে আমার ডাক আসে এবং বলছে যে তোমার ভিতরে একটা স্পিরিট আমি দেখছি, তুমি করো, কাজ করো, বের করো। বুবলি বিয়ে করছে, শাকিব খান এরকম। তখন হচ্ছে যে এই প্রথম আমার কাজটা থাকে এটা, এবং বের করে আমি মানে প্রথম নিউজটাই ছিল যে ইহা কি শুনিলাম বুবলি বিবাহিত সন্তানের মাতা। এটা নিয়েই প্রথমেই একটা ঝড় তুলে। তখন আমার কাছে মনেই হচ্ছে যে আমি কিন্তু অনেক সংবাদের লিডটা কই পেলেন? এটা কি আপনি প্রকাশ করার আগে কোনো জায়গায় প্রকাশিত হয়েছিল বা এই তথ্য? প্রথম আমার এই ইনফরমেশনটা আমারই ছিল। একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন পুরো বিষয়টি, যে কোনটি প্রথম কি বিষয় একটু ক্লিয়ার করে বলুন। না এটা হচ্ছে যে অনেক, এটা করলে তো আপনার অন্য এপিসোডে চলে যাবেন, আমি শুধু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে আমার অনুসন্ধানীগুলোই খুব পছন্দ। আমি শাকিব ভাইয়ের খুব ডাই হার্ট ফ্যান। আমার সাথে যদি শাকিব ভাই দেখা হয়, কোথাও যদি ইয়ে না হয়, আমার সাথে কথা বলবে, নিবিড় কেমন আছিস, ছোট্ট করে, এবং যেখানেই দেখা হচ্ছে। কিন্তু দেখেন শাকিব খান কোনো কিছু যদি করছে, সবার আগে আমি নিউজ করতেছি। কারণ হচ্ছে যে তার দোষগুণগুলো তো বের করতে হবে। যে শাকিব খান 100 কোটি টাকা কামালো বরবাদে, ওটা আমার কাছে নিউজ না। ওটা নিউজের ক্ষেত্রে হতে পারে 100 কোটি টাকা যখন আমি সোর্স পাবো, 100 কোটি টাকা কামাইছে আমি করব। আপনি 100 কোটি টাকা বলে আপনি কালো টাকা সাদা করবেন এবং হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে ধ্বংস, সিনেমা হল বাঁচতেছে না, ওটার পক্ষে আমি না। 100 কোটি টাকা হয়েছে কি না এটা প্রমাণ করবো আমি, এবং এটা প্রমাণ করতে আমার 1000 টাকা যদি খরচ হয়ে হোক, আমি A to Z অনুসন্ধান করে বের করে 100 টাকা কামাইছে কি না, 100 কোটি টাকা, এটা বের করা হচ্ছে আমার অনুসন্ধানী। এটা করতে আমার পছন্দ। এবং দেখা যায় অনেক নায়িকা বিয়ে করছে, বাচ্চা আছে, সে বুক ফুলে বলছে আমি অবিবাহিত, সামনে বিয়ে করতেছি। এমনও নায়িকা আছে 3 বিয়ে করছে, এখনো বলতেছে সে ভার্জিন আছে। তো ওইগুলো বের করা হচ্ছে আমার হচ্ছে ইয়ে। ওই নায়িকার নাম আপনার জানা আছে এখন? অনেক আছে, বলেন না। এটা বলা যাবে না, কারণ আবার সংসার ভাঙবে। এইগুলো মূলত আমি জানি, এবং নায়িকারা কিন্তু আমাকে খুবই পছন্দ করে। দেখেন শুধু আমার পরিমাণের সাথে মানে এই যে সংসার ভেঙে দিবেন এই ভয়ে আপনার সাথে সম্পর্ক ভালো নাকি? না না না, ওরা জানে। আমরা হচ্ছে যে দিন শেষে তো আমরাও তো জানি যে একটা নিউজ করলে তার কেরিয়ারে কী হবে, এবং যে এই যে চমক যে বিয়ে করলো 9 টাকা কাবিন এবং শাড়ি কি জানি একটা, ওর আগেও তার হচ্ছে দুইটা বউ আছে। হ্যাঁ, ওই নিউজ কিন্তু আমার করা। এটা কোন পত্রিকা থেকে আসবে সেটা তো বিষয় না, কিন্তু এই অনুসন্ধানের রিপোর্টটা কার, তাই না? এই নিউজটা হয়তো কালবেলা থেকে আসছে, কিন্তু এই ইয়ে তো আমার, যে চমকের জামাইয়ের আগে আর 2টা বউ আছে এবং একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড এখনো প্রকাশ করা হয়নি, রেখে দিচ্ছি। আগে 2 বোনে থাকো, গার্লফ্রেন্ডটা যে আছে ও বড় বড় কথা বলতেছে, কিন্তু আমি তো দেখতেছি যে ওর সাথে কত ছবি, ঠিক আছে, গাড়িতে মানে থাকে না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে অন্তরঙ্গ ছবি, সেগুলো আমার কাছে আছে। ওটা কিন্তু এখন রিভিল করিনি। চমকের জামাইয়ের আগের 2 ইয়ে আছে, ওটা রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা আবার এবার সেটা হচ্ছে যখন হচ্ছে আমি তারাবো যখন যাই, গিয়ে হচ্ছে যে আমি শুরুটা করছিলাম যে উনি আসলে সোমা আক্তার কিনা। সোশ্যাল মিডিয়ার আদলে একজন পোস্ট করে নাম সোমা আক্তার, পরে ডিটেলস আমি গাড়ি নিয়ে গেলাম এক ছোটো ভাইকে নিয়ে, এবং গিয়ে তার সত্যতা পাই, খুঁজছিলাম, পাই না। পরে এক চার দোকানে গিয়ে বললাম যে ওনার নাম, এই নাম গোপন করার পেছনে কোনো কারণ আছে? কারণ হচ্ছে ও হচ্ছে অনেকগুলো মানে ক্রাইমের সাথে জড়িত, এবং 22 বছরে যে পরিমাণ ক্রাইম করছে এবং কোটি কোটি টাকা মানুষের হাতায় নিছে, এগুলো আসলে এগুলো থেকে বাঁচার জন্য মূলত এই নামটা চেঞ্জ করে। এবং সোমা আক্তার দেখেন সে কতটা বিধ্বস্ত, সে যে বলে যে তার এসিড দগ্ধ, না, মিথ্যা কথা। সে হচ্ছে 5 জন ছেলেকে জেল খাটানোর জন্য মূলত নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দেয়, এবং তার সাথে মা এবং বাবা জড়িত। ওই ছেলেটার নাম হচ্ছে আমরা ভুলে গেছি, উনি মূলত হচ্ছে ওইখানে হচ্ছে প্রভাবশালী ছেলে, ঠিক আছে, জলিল, আব্দুল জলিল। তা উনি হচ্ছে যে ওই জায়গার প্রভাবশালী এলাকার হচ্ছে যে ছেলে, এবং সে বিবাহিত। এবং দেখেন এ পর্যন্ত যতগুলো বিয়ে করছে বর্ষা চৌধুরী সবগুলো বিবাহিত, এবং বিবাহিত টাকা আলা হচ্ছে মূলত টার্গেট। যখন আমি তার কাছে গেলাম,
তিনি মূলত হচ্ছে যে তাকে বিয়ে করার কথা বলছে যে আমার জামাই আছে, বউ আছে, আমি কেন বিয়ে করব। সে কেন বিয়ে করবে না, এবং মা এবং মেয়ে দুজন পরিকল্পনা করে নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাকে হচ্ছে যে 3 মাসের জেল খাটায় এবং র্যাব দিয়ে ক্রস ফায়ার দেয় এই লোকটারে, এবং 2 বছর পঙ্গু থাকে। আমার কাছে মনে হলো ইন্টারেস্টিং। আমি 2 ঘন্টার একটা রিপোর্ট বের করছি, যেটা আমার পেজে দেখবেন আছে, এবং সেটা সোমা আক্তার তার নামে যে মামলা নারায়ণগঞ্জ কোর্টে আছে, এই কাগজটাও কিন্তু আমি বের করার খুব চেষ্টা করছি, হয়তো পেয়ে যাবেন। কিন্তু আমি তো দিন শেষে বের করছি সত্যতা, এবং সেটা আব্দুল জলিল স্বীকার করছে, এবং 5 জন যে জেল খাটছে তাদেরকে আমি ভিন্ন ভিন্ন কায়দায় হচ্ছে যে জিনিসটা বের করার আমি সুযোগ পাইছি। তার মানে বেশ ভালো ধরনের একটি কসরত করেছেন আপনি এই বিষয়ে। আচ্ছা, আপনাদের পরিচয়টা হলো কিভাবে মূলত, আর আপনারা পরিচয়ের জায়গা থেকে প্রেম কিংবা বিয়ে এটি কিভাবে হলো? সেটা হচ্ছে আমার শুরুটাই হচ্ছে যে ডিএ তায়েব ভাইয়ের হাত ধরে আমি নাটকে আসি। নাটকে একটা এটিএন বাংলায় কাজ করছিলাম, ছোট্ট একটা সাংবাদিকের চরিত্রে। তো আমাকে তায়েব ভাই খুব ভালোবাসত। ওইখান থেকে তায়েব ভাইয়ের বিভিন্ন অনুষ্ঠানে গেলে তাকে আমি এই মেয়েটাকে দেখতে পারতাম, এবং সেই গায়ে পড়ে এসে ঢলে পড়তো এবং বলতো বন্ধু 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 বলে ইয়ে করতো। তখন থেকে ধরেন যে দীর্ঘ 7 বছর একজন মানুষ বন্ধু বন্ধু বলতে বলতে একটা বন্ধুত্ব কিন্তু তৈরি হয়। তখন যখন দেখলাম যে রাসেল মেয়ের সাথে একটা ঘটনা, বিয়ে বিচ্ছেদ, ঠিক আছে, যখন রাসেল মেয়েকে বিয়ে করা, আমি ফোন দিয়ে বলছি বন্ধু শুভকামনা জানানোর পরে একদিন থেকে হঠাৎ করে কোরআন শরীফ পিছনে রাখা, সে মূলত এই ইসলামিক সেন্টিমেন্টটা খুব কাজে লাগায়, কিন্তু সে যে পরিমাণ মিথ্যা কথা বলে আপনি কল্পনা করতে পারবেন না। কে এটা? বর্ষা চৌধুরী। আচ্ছা আচ্ছা, বুঝছেন, মানে কোরআন শরীফ পিছনে রাখা, সামনে এসে কান্নাকাটি করতেছে। কি হয়েছে? রাসেল মিয়া তাকে মারছে। তো একটা মানুষ যদি কান্নাকাটি করে, আপনি আমার দীর্ঘদিনে পরিচিত, কান্নাকাটি করলে তো আপনাকে একটা হেল্প করার সিম্পিতি জাগে। এবং আমরা মগবাজার আড্ডা দিতাম বন্ধু বান্ধব, ওখানে একজন বড় ভাই আছে, উনি বলে যে তুই দেখ না কি হয়েছে, মেয়েটা অসহায়, একটু দেখ। পরের দিন কী করলাম, তাকে আমি বললাম যে কোনো হেল্প লাগলে তুই আমাকে বলিস। আমি তাকে একটা ইনবক্সে টেক্সট করলাম, সে বললো যে আমাকে সংবাদ সম্মেলন করার একটা ব্যবস্থা কর। তখন আমি কী করলাম, যে আমাদের তো গ্রুপ থাকে, আমি সবাইকে তো ফোন দিতে পারবো না, আমি দিলাম এই এত মিনিট সকাল 10টায় বর্ষা যদি কথা বলবে আপনারা আসেন। তাহলে কী হলো, যে কোনো একটা যখন ভাইরাল বিষয় ইস্যু তৈরি হয়, সবাই কিন্তু সেখানে দৌড়ানোর জন্য ব্যস্ত থাকে, কিন্তু ক্যাপ্টেনশিপ কে জানাবে বিষয়গুলো, একজন লোক তো থাকে। তখন আমি তাকে বললাম বাসায়, ওখানে যখন হচ্ছে গেলাম, দেখলাম যে নাস্তা করতেছে না, শুকায় গেছে। পরে হচ্ছে যে আমি গিয়ে খাওয়াই দিলাম, যে বন্ধু আগে থেকে পরিচিত। পরে এমন একটা অভিনয় করতেছে, মনে হচ্ছে রাসেল মেয়ে তাকে মেয়েরা পুরো একদম হাড়গুড়ি ভাঙিয়ে দিছে এরকম। যখন হচ্ছে কথাটা বললো, তারপর তো 2-3 দিন ধরেন যে আমাকে ফোন দিচ্ছে, এ করতেছে। আমার বাইক আছে, ওর একটা ভাঙা গাড়ি আছে, ভাঙা গাড়ি চলে না, ঠিক আছে। তো ওই গাড়িতে আমি আবার প্রাইভেট কার, আমি চড়িও না কারো, আমি চড়া পছন্দ করি না। আমার ছোটো বাইক আছে, আমি আনাম, দেখা যাচ্ছে নষ্ট হয়েছে, তেল নাই, এই হয়েছে সে হয়েছে, আমি বললাম ঠিক আছে তুই আমার বাইকে চল। এই 1 মাস যখন হচ্ছে বিভিন্ন হামলা ঝামেলায় তাকে হেল্প করলাম, সহযোগিতা করলাম, তখন কি করলো, হঠাৎ করে একদিন হচ্ছে তার কাজের বউ আমাকে ফোন দিল, নাম হচ্ছে সেতু, যে ভাইয়া ওই বর্ষা চৌধুরী তো আপু তো হচ্ছে যে হয়েছে, জ্ঞান হারাইছে। তখন রাত 2-3 বাজে। আমি বললাম যে কী হয়েছে? পরে আমি বাইক নিয়ে গেলাম এবং গিয়ে দেখি যে মুগদা হাসপাতালের নিচে, উপরে না, বলতেছে এখানে আমি থাকবো না, আমি হচ্ছে অন্য হাসপাতালে ভর্তি হবো। আমি তো জানি না তার আসলে প্ল্যানিং কী। তারপর হচ্ছে ওর পাশে ছায়াবিথের বাসা, আপনার সবুজবাগ, ওইখান থেকে পাশে একটা প্রাইভেট হাসপাতাল ছিল, ওইখানে তাকে ভর্তি করে দেই রাত 3টার সময়। ডাক্তার নিয়ে এসে, নার্স নিয়ে এসে, এবং স্যালাইন দেওয়া হয়। এবং ওনার হচ্ছে যে সহজে রক খুঁজে পাওয়া যায় না। ডাক্তার যখন বললো যে এটা ধরেন না, ধরেন ইঞ্জেকশন দিয়ে, এই যে যখন ধরলাম, তখন হচ্ছে যে ওইখান থেকে মায়াটা তৈরি হলো। মায়াটা যখন তৈরি হলো, তারপরে আমার সাথে আরেকজন ছিল ওর বন্ধু, ও যখন হচ্ছে নিচে গেল কত কোক টোক অনেক খাবার কিনতে, তখন হচ্ছে সে আমাকে জাপটে ধরে, যেটা থাকে না যে একটা প্রেমিকার মধ্যে যে একটা বিষয়, তখন মূলত ওইখান থেকেই মূলত প্রেমটা শুরু হয়। এবং 2-3 দিন থাকে, আমার বাসায় আসতাম, অফিসে যেতাম না, বাসা থেকে খাবার নিয়ে যেতাম, তুলে খাওয়াইতে মায়াটা বেড়ে যায়, এবং সে আমাকে বলে যে তুই কি আমাদের দায়িত্ব নিবি। তাহলে কি বর্ষা চৌধুরী সবাই মায়াই পরে? রাসেল মিয়া আমাদের সাথে, হ্যাঁ, মানে সে বলছিল সে মায়াই পরে। হ্যাঁ, ওর মায়াটা তৈরি করে। তো মায়াটা কীভাবে তৈরি করে, আপনাকে হচ্ছে যে বিভিন্ন খাবার খাওয়াবে, বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়াবে, পাঞ্জাবি গিফট করতেছে, জুতা গিফট করতেছে, এবং আপনাকে হচ্ছে যে মানে একটা দেখাবে, স্বপ্ন দেখাবে, এই সে। আর আমি তো আর স্বপ্নর কিছু না ভাই, আমি একজন গণমাধ্যম কর্মী, আমাকে চেনে না কে, আমার তো বড় হওয়ার কিছু নাই। আমাকে আকাশ নিবিড় হিসেবে নাম ধরেন যে যারা বিনোদনের মানুষ আছে চিনে আনাব, আমার তো দেশবাসী আমাকে চেনানোর দরকার নেই, তাই না? আমি তো তাদের ভালোবাসায় আমি শিখতো। এমন কোনো নায়িকা নেই যার সাথে আমার সম্পর্ক খারাপ, খুবই ভালো সম্পর্ক,
ঠিক আছে। তো ওইখান থেকে যখন হচ্ছে যে ওই আস্তে আস্তে ইয়ে হলো, তখন আমাকে বিভিন্ন মোবাইলে হচ্ছে ইয়ে পাঠাতো, রিলস পাঠাতো রোমান্টিক। রাতের বেলা আমরা তো এমনি ভাই ব্যাচেলার মানুষ, রোমান্টিক ভিতরে কাজ করে, এই রিলস পাঠাচ্ছে পাঠাতে আমাকে মনে করেন যে পাঠায় ফেলে, এবং আমাকে লাস্ট ফোন দেয় যে চল আমরা বিয়ে করি। আমি তো খুশি, আমি তো ওকে আয় বিয়ে করি। আচ্ছা, বিয়ের অ্যাপ্রোচটা কি করেছিল আপনি বর্ষা চৌধুরী? আমি তো বারবারই বলতাম যে ভাই বাংলা খাটায় লাভ কি, ভালো যেহেতু বাসি চল বিয়ে করি। তো এক পর্যায়ে বলছে বিয়ে করবো, রাসেল মিয়ার বিষয়গুলো তো গোপন রাখতে হবে। আমি তার সব শর্ত মেনে নিচ্ছি যে চল বিয়ে করি। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনার সাথে এরকম একটি সম্পর্ক চলছে, এটি তো বিভিন্ন জায়গায় হয়তো বা জানাজানি হচ্ছিল, অনেক মানুষই জানছিল, যেহেতু রাসেল মিয়ার সাথে তখনও তার ডিভোর্স হয়নি, রাসেল মিয়া এই বিষয়গুলো জানতো না, বা রাসেল মিয়া এই সম্পর্কে আপনাকে কিছু বলেনি? কারণ রাসেল মিয়া তো আপনার পূর্ব পরিচিত ছিল, ঠিক কিনা? না, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কোনো বিষয়ে। ওইখান থেকে রাসেল মিয়া দেখা যাচ্ছে যে আমাকে দেখলে ক্ষিপ্ত হতো, আমাকে টিজ করতো, মানে রাগ ক্ষোভ ওইখান থেকেই মূলত তৈরি। এমনিতেই রাসেল মিয়ার প্রতি আমার একটা, মানে এটা কি বর্ষা চৌধুরীকে বিয়ে বা একটা সম্পর্কের আগে নাকি এর আগে? এর আগের ঘটনা, এমন কোনো ঘটনা আছে নাকি তার সাথে? মানে রাসেল মিয়া মানে আমাকে বাস জাস্ট থাকে না যে একটা ছেলেকে খেপানোর জন্য কি করতে হয়, যে সাইড দিয়ে একটা হট টকিং, অথবা এটা বললেন যে কিসের সাংবাদিকও, এইগুলো তো আমাদের মাইন্ডে লাগে। আমি তো মানে আমি কী ধরনের সাংবাদিক সেটা তো আমি এবং আমার যেগুলো সার্কেল আছে তারা জানে। এখন তারা তো আমার প্রমাণ করার কিছু নাই, তো ওইগুলো ইয়ে থাকতো, তখনও খ্যাপাটা ওইখান থেকে তৈরি। এবং ও তো বুঝতে পারেনি যে ভুল বুঝছে, কিন্তু রাসেল মিয়াকে ফাঁসানোর জন্য বর্ষা চৌধুরী যে এগুলো করছে, এগুলো তার আমি জানতাম না। কারণ হচ্ছে যে তার মানে প্ল্যানিং এরকম যে সে হচ্ছে যে হাত কাটলো, কেটে হাসপাতালে ভর্তি হয়ে মামলা করলো, করে হয় কি তার হচ্ছে যে ধরেন প্রশাসনিক লোক আছে, তাকে বলো ভাইয়া আমার তো সব হাত কেটে আমার রক্ত বেরিয়ে গেছে শেষ, আমাকে বাঁচাও। এইভাবে বললে কে না ইয়ে করবে, থানায় গেলো মামলা করলো, রাসেল মিয়াকে দৌড়ে করে রাখছে। এগুলো তো তার প্ল্যানিং, এবং বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছে, এই আমি রাসেল মিয়ার মামলা তোল, না হলে তবে মেরে ফেলো, এটা বললো ও করতেছে। এবং এটা করে গেল, এটা আদালতে জমা দিলে তার জামিন ক্যান্সেল হবে। মূলত এগুলো নাটক করে করে। এটা কি আপনি নিজের চোখে দেখেছেন? আমার নিজের চোখে দেখা। আচ্ছা আচ্ছা, কি করতো বিষয়টা বলেন তো, কি দেখেছেন? ধরেন যে রাসেল মিয়ার মামলা হয়েছে, সে জামিন নিছে, জামিন নেওয়ার পরে একটা ফোন থেকে ফোন দিল, হ্যালো রাসেল মিয়ার মামলা তোল, না তো তোরা মেরে ফেলবো। এটা অন্য ভয়টা দিচ্ছে, এটা ওর বন্ধু। আচ্ছা, চিনি, আমি তাকে চিনি, নাম হচ্ছে শাওন। এটা বর্ষা চৌধুরী করাচ্ছে? এটা করাচ্ছে। আচ্ছা, ওকে আবার শাওন, আমরা তিনজন আছি, এই বাচ্চা তুই একটা কাজ করতে পারিস না, তুই ফোন দিয়ে একটু ভয়েস টয়েস দে, তাহলে হবে কি এটা দিয়ে আমি জামিন ক্যান্সেল করব। আমার সামনে, আমার সাথে 3 মাস ছিল রে ভাই। আচ্ছা, মানে কি করতেছে, কি হচ্ছে সব কিছু আমাকে বলতেছে। এবং দেখেন প্রশাসনিক এক লোক, তার হচ্ছে তো অশ্লীল ভিডিও তার মোবাইলে, তাকে মানে কবজি করে তার মূলত তাকে হচ্ছে সিন্ডিকেট, মানে লাখ লাখ টাকা তো খাচ্ছেই, এবং তাকে তো জোর করে হচ্ছে যে আপনার প্রশাসনিক কাজগুলো করায় নিচ্ছে, যে ভাইয়া প্লিজ এটা বলে দাও, না হলে আমি কিন্তু পারতেছি না। কিন্তু ওই লোকটা তার কাছে জিম্মি। কীভাবে? আমার বাসায় যেমন আসলো, 3 মাস তো দীর্ঘদিন ছিলাম, থাকার পরে আমাকে একদিন দেখালো, আমি দেখলাম ভিডিওটা, বলছে যে চুপ থাক, আমি হচ্ছে তার ইয়ে করবো, তার বউ আমাকে দেখতে পারে না, বউয়ের সাথে একটা চরম প্রতিশোধ নেব, ঠিক আছে, এবং আমাকে দিয়ে একটা মিথ্যা একটা নিউজ করায়, ঠিক আছে। তখন তো আমি তার প্রেমে অন্ধরে ভাই, যা বলতেছি তাই করতেছি। তার তো কালো জাদুর একটা ইয়ে আছে, তার বাবা কালো জাদুর হচ্ছে ইয়ে করে, আমার কাছে যে লোকটা বলছে সেটা প্রমাণ আছে। যখন আমি তারাবতে গেলাম, ওর বাবা হচ্ছে যে মানে প্যারালাইস এক পাশে, দেখবেন যে কোনো কবিরাজ যদি ভুল কাজ হয় তখন হচ্ছে যে এগুলো হয় আর কি। মূলত ওর বাবা অসুস্থ না, নাটক। আমি নিজে ওর মামাতো বোনের ইয়েতে গিয়ে ছবি তুলছি একসাথে, দিব্যি ভালো মানুষ। এগুলো সেন্টিমেন্ট মানুষের নেই মূলত এটা। পরে মনে করেন যে যখন ইয়েতে গেলাম, আমার বাসায় আসলো, আসার পরে বিভিন্ন ধরনের কথা বলতেছে, এবং ওই অশ্লীল ভিডিও দেখলাম। আমার বলে যে ভিডিওটা রেখে দে, কাজে লাগবে। কারণ ভাবির সাথে নাকি তারা দ্বন্দ্ব, প্রতিশোধ নেওয়ার জন্য এটা হচ্ছে যে তাকে বলছে যে তুমি যদি আমার কানাঘরে, তুমি যদি আমার সাথে বিট্রে করো, আমি এই হচ্ছে ভিডিওটা আমার পেজে দেবো, দিয়ে আমি সুইসাইড করব। এখন সে তো ভাই সম্মানিত লোক, কোনোভাবে যদি এটা যদি পাবলিশড হয় তাহলে তো তারা বেঁচে থাকার কিন্তু মরে যাবে। সে যা বলতেছে তাই করতেছে। এবং যে মেয়ের সাথে করছে তাকে আমি ফোন দিলাম যে আসলে কি এটা সত্য? বলছে হ্যাঁ ভাইয়া, ও হচ্ছে আমার আগের জামাই ছিল, ওর থেকে এটা নিয়ে মূলত আমাকে ব্ল্যাকমেল করতেছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমেরিকা যখন আমি এগুলো তুমুল যেমন ভাইরাল হয়ে গেল, আমেরিকা থেকে এক আপু আমাকে ফোন দিল যে এই মহিলাটা আসলেই খারাপ। কারণ FBCCI এর এক পরিচালকের সাথে প্রেমের সম্পর্ক করে, এবং রাতে দিনে
ফোনে ভিডিও কলে তাদের কথা হতো, কথা হয়ে প্রেমের একটা সম্পর্ক গড়ে তুলে এই তার সাথে একটা শারীরিক সম্পর্ক করে গোপন ভিডিও করে এই লোকটা 50 লক্ষ টাকা সে মেরে দিছে, এর সাথে প্রশাসনের লোক জড়িত। ঠিক আছে, ওই লোকটা বলছে, কিন্তু লজ্জায় সে তো সামনে আসতে পারতেছে না। তার হচ্ছে যে মানে যে প্রুফগুলো আমার কাছে দিছে এবং আমার কাছে এভিডেন্সগুলো আছে, যেটার সত্যতা আমি পেয়েছি, কিন্তু সে লজ্জায় আসতেছে। দেখেন, একটা পুরুষ মানুষ একটা ভিডিওর ভয়ে 50 লক্ষ টাকা তার হচ্ছে যে ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে সে আর কথা বলতেছে না লজ্জায়। সেটাই হয়তো ভাবছে যে আকাশ নিবিড় তাকে হচ্ছে একটা করবো, ধর্ষণ মামলা ভয় দেখানোর পরে সে হচ্ছে এগুলো সব ভুলে যাবে। আমি তো তা না, ও তো আমাকে নিজেই বলে যে আকাশ নিবিড় একটা ঘাউরা, আমি যেটা বলি আমি সেটাই করি, এছাড়া অন্য কাজেও যায় না, অন্য ইয়েতেও যায় না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করতে চাই। আপনি যেহেতু বললেন যে রাসেল মিয়া আপনাকে দেখলে টিজ করতো আপনার ভাষ্যমতে, এবং সেই বিষয়টিকে আপনি টলারেট করতে পারতেন না, সেই জায়গা থেকে কি আসলে রাসেল মিয়ার ওই ক্ষোভের জায়গা থেকে বর্ষার সাথে এক হয়ে আপনি মামলা, কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি, তাকে সহযোগিতা করা, সংবাদ সম্মেলন করা, এগুলো কি এই ইন্টেনশন থেকে করেছেন? ইন্টেনশন করা, এটা তো রাসেল মিয়াকে আমি নিজেও বলছি যে ওই টাইমে এরকম করার জন্য একটা ক্ষোভ, একটা ছিল, এটা থেকে কিন্তু করা। না, ক্ষোভটা কি আপনার রাসেল মিয়ার প্রতি ছিল কিনা? আমারই তো ছিল। ও, মানে আপনি রাসেল মিয়ার ক্ষোভ থেকেই কাজগুলো? হ্যাঁ, এগুলো তো করা, কিন্তু তখন গিয়ে যে আমাকে যে সে দেখা যাচ্ছে কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করে যে আরও ঘুরে ফেলছে, সে যেগুলো বলতেছে, আমি তো আগে থেকে রাসেল মিয়ার উপর খেপা। তা আমার সাথে তো দ্বন্দ্বটা তো আগে থেকে, ঠিক আছে, মাঝখানে আবার ঠিক হয়ে গেল, কিন্তু যখন সে আমাদের বলতেছে আমি বিশ্বাস করব, কারণ সে তো আমার সাথে এটা করছে। এই জায়গা থেকে মনে করেন যে ক্ষোভটা আরও দ্বিগুণ হয়ে যায়। যখন দেখলাম যে না, যে বিভিন্ন যে দিয়ে বন্ধুবান্ধব দিয়ে করতেছে, তা এটা মিথ্যা, এবং বলছে যে তাকে মারছে, হাসপাতাল পাঠাচ্ছে, এটা মিথ্যা, এবং তাকে হচ্ছে মিথ্যা মামলা দিয়ে রাসেল মিয়া নিজে তো আপনার হচ্ছে সবিজয় থানায় গেল, তাকে তো আটক করা হয়নি, সে নিজের কাছে সে আত্মসমর্পণ, এটা আমাদেরকে বলেছে। হ্যাঁ, এটা কিন্তু সে আমাকে পাঠাইছে। এবং যখন দেখলাম যে রাসেল মিয়াকে নিয়েই মূলত এগুলো করতেছে, ঠিক আছে, তখন দেখলাম যে না, এই মেয়ে তো ডেঞ্জারাস। যখন হচ্ছে প্রশাসনিক ওই লোকের ভিডিও দেখলাম এবং বিভিন্ন কার সাথে কার সিন্ডিকেট, তারপর তার নামে হচ্ছে যে সে তো আওয়ামী যুবলীগের নেত্রী, তার নামে হাতিঝিল থানায় 302 মামলা হয়েছে। মামলা হওয়ার পরে যখন এই যে কার সাথে কোথায় যাচ্ছে, সে খুব ভয় পায় মামলা। তার যখন মামলা হলো, সে বাসা আমার চলে আসে 7টার সময় এসে পা ধরে বসে আছে যে আমার নামে তো মামলা হয়েছে। কী মামলা? জ্যাকি নামে একটা নোয়াখালীর ছেলে ছিল, সে আমার বাসায় মারা গেছে, ওটার মামলা হয়েছিল, ওই মামলা মনে হয় রিভিল হয়েছে। দিন শেষে তো আমার বউ, আমি তো জানি না কী মামলা, কিসের মামলা, কিসের জ্যাকি, আমি কিচ্ছু জানি না। তারপর গেলাম, ঠিক আছে, তোর যদি থাকার জায়গা নয় থাক, কিন্তু সে লাইভে গিয়ে বলছে সে দুবাই, সে লাইভে গিয়ে বলতেছে যে কি বলে চিটাং। আরে ভাই, তোর ফোন লোকেশন আছে না, তুই কি আমাদেরকে বোধাই পাস? আমরা কি দেশের মানুষ বোধাই? আমি তো A to Z সব কিছু বের করছি, কোথায় গেছে, কার সাথে কথা বলছে, কোন লোকেশনে ছিল, দুবাই গেছে কিনা। ভাই, ওর তো পুরো মনে করেন যে আমার বিয়ে থেকে এ পর্যন্ত একদম লাস্ট ধরেন যে 10 দিন আগে পর্যন্ত আমি টোটালি কল লিস্ট বের করছি, কোথায় ছিল, কিসের দুবাই। এত মিথ্যা কথা বলে এই ফালতু মহিলা, বুঝছেন? মিথ্যা বলে মানুষের সিম্পিতি নেই, তার A to Z সব কিছু মিথ্যা, কোনো সত্য নেই। আচ্ছা, এরপর আপনাদের বিয়েটা হলো কীভাবে? বিয়েটা হচ্ছে যে আমাকে আমার বাসায় আগে থেকে যাওয়া আসি করতেছে, বন্ধু বান্ধব মিলে এই হাসপাতাল থেকে আমার বাসায় এসে থাকে, ঠিক আছে, আমার বাসায় দেখার জন্য। তা ভালো লাগতেছে না, তাকে হচ্ছে যে আমি মামা ঘুরতে নিয়ে যাচ্ছি। একটা জিনিস আপনার আমার টিভিতে সবাইকে জানাই, যারা খুব বেশি ডিপ্রেশনে থাকবেন তারা ঘুরবেন এবং হচ্ছে যে সিনেমা দেখবেন, এটা করলে আপনার ডিপ্রেশন থেকে ভাগবেন। এবং এই ডিপ্রেশনটা করার জন্য আমি হাজার টাকা নষ্ট করতেছি, বাইকের তেল খরচ করে আমি মামা নিয়ে যাচ্ছি, তাকে মাছ খাওয়াচ্ছি, সিনেমা দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো যখন ডিপ্রেশন থেকে বেরো আসার পর সে আমাকে একদিন রাতে বললো যে চল আমরা বিয়ে করি। আমি বললাম যে ভাই, ও তো ভালো, চল করি। বলছে টাকা লাগবে, কিন্তু কত? বলছে 30,000 টাকা। আমি কেন? বলছে যে কোর্ট ম্যারেজ করবো, ওখানে কাজীকে 10,000 টাকা দিতে হবে, ওকে, আর তোর বিছানা, তারপর হচ্ছে জানলার পর্দা, এগুলো কিনতে হবে। তারপর ঠিক আছে। পরে কী হলো, আগের দিন সে আমার জন্য একটা সাদা পাঞ্জাবি বিয়ের যেটা এবং ঘড়ি, এই দুটো কিনলো। তখন হচ্ছে আমরা হচ্ছে সে সন্ধ্যায় হচ্ছে আপনার আর যে আপনার নিউ মার্কেটের পাশে আলপনা প্লাজা, ওইদিকে গেলাম। আসার পরের দিন সে সকালে আসলো 10টার দিকে, এসে আমাকে নিয়ে হচ্ছে যে আপনার কি বলে খিলগাঁও এরিয়া আসলো। আমাকে বলো থেকে কিনতে হবে, আড়ং থেকে কিনতে হবে। আমি বলি ভাই, আমার তো এত টাকা নেই। বলছে আর তোর বুদ্ধি, যেহেতু আমি তোর বউ, আমি তোর বাসাই। তা আমি বললাম চল, খিলগাঁও বাইক নিয়ে গেলাম,
বাইক নিয়ে গিয়ে ওই ফুটপাথ থেকে কেনা হলো পর্দা, তারপর হচ্ছে 2 সেট পর্দা কিনলো, 2 সেট আপনার বালিশের কাভার এবং সব কিছু কিনলো, কিনে আসলো। আসার পরে ছোটো বোন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। ছোটো বোন বললো চল যাই, আজকে আমরা বিয়ে করবো। ছোটো বোন ভয় পাইছে, না না আমি যাবো না। পরে আম্মাকে বললো, আমি বললাম আম্মা চলো, না 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 আমি এগুলোর মধ্যে নেই। মানে তারা কেন জানে আমি জানি না। পরে কী হলো, আমরা দুজনে বাইক নিয়ে গেলাম। বিকাল 3টার দিকে হচ্ছে আমরা কোর্টে পৌঁছলাম। নাম হচ্ছে শরীফ ভূঁইয়া, ওর চেম্বারে গিয়ে বসলাম। এই বাইকে যেতেই হচ্ছে যে রাজধানী সুপার মার্কেটে তাকে ফোন দিল যে আমার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের কোনো কপি আছে কিনা লিখতে হবে। তা আমরা ওখানে থামলাম, থামার পরে আমি পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমরা যাতে যাতে করবে লিখে ফেলবে। গেলাম, যাওয়ার পরে শরীফ ভবনে গেলাম, বলছে তোমরা থাকো আমরা নিচ থেকে আসতেছি। আমি হচ্ছে যে ওই 300 টাকার স্ট্যাম্পে যেটা বিয়ের যে কাবিন লেখা হয় ওটা লিখতে গেলাম, আমরা থাকলাম। ওখানে আমাকে বললো যে তুই দাঁড়া, তোকে তো হেভি জামাই লাগতেছে, আমি কয়েকটা ছবি তুলে দিই। সেই ছবিগুলো আমার ফোনে এখনও আছে, রেখে দিছি। তো তখন হচ্ছে ছবিগুলো তোলার পরে কাজে আসার পরে স্ট্যাম্পে আমরা সিগনেচার করি। ওই ছবিটা তার ফোনেই তোলা ছিল এবং তুলে আমার ছোটো বোনকে সে সেন্ড করে। তো ছোটো বোন লিখছে তোমাদের জন্য শুভকামনা, যে আমি সিগনেচার করেছি মাথায় টুপি দিয়ে। পরবর্তীতে আমরা হচ্ছে যে কাজে বিয়ে করে চলে গেল এবং ওই অ্যাডভোকেট যে শরীফ ভূঁইয়া তার ফোনে একটা ছবি তোলা আছে। আমি আসলে হচ্ছে কি জানো, নিজের ছবি তুলতে হবে, কাবিনের ছবি করতে হবে, ওই মগ্নে আমি ছিলাম না। আমার কথা হচ্ছে ওর ফোনে তোলা বা আমার বইয়ের ফোনে তোলা আর আমার ফোনে তোলা তো একই কথা। আচ্ছা, আমি নিব। সাক্ষী কে কে ছিল আর দেনমোহর কত ঠিক করা হয়েছিল? কাবিন দেনমোহর ছিল হচ্ছে 10 লক্ষ টাকা, সাক্ষী ছিল হচ্ছে যে ওর 2টা অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া আর কাজী ছিল আর আমি ছিলাম। এবং তিনি হচ্ছে দোয়া টোয়া পড়লো। এবং দেখেন যে কাবিনের পরে যে করতে হয়, যে বালাম খাতায় সিগনেচার করতে হয়, এটা আসলে ছিল এটা তাদের একটা পরিকল্পনা ছিল, জালিয়াতি ছিল, যে তারা হচ্ছে 3 মাস টার্গেট থাকবে, 3 মাসের পরে যখন দেখবে যে না আমার হচ্ছে না, কেটে দেবে, সরাই ফেলবে, পরে পোল্টি মারবে। এবং জানুয়ারি 22 থেকে আমাকে বাসায় ডাকছে, যখন পরিমণির যে হয়ে আসলো তখনই আমাকে সে মানে আমাকে ভয় দেখাচ্ছে, ব্যাগ থেকে চাকু বের করছে যে কোনো কিছু হলে দেখিস, ঠিক আছে, এই চাকু কিন্তু রাসেল মিয়ার জন্য রাখছি, এটা কিন্তু তোর করবো। আর হচ্ছে যে তুই এমন কি পাইছিস, আমার বিয়ে করা একটা পেশা, আমার বিয়ে করা একটা নেশা, আমি কি করব, ফেসবুকে আসবো, আসে কান্নাকাটি করব, আমি অসহায়, মাফ করে দেবে, মানুষ ভুলে যাবে, কিন্তু তুই আমাকে হারাবি, তোকে ধর্ষণ মামলা দিয়ে দেবো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন আমার মাইন্ডে আমার লেগে গেছে যে আমি বললাম আমার নাম হচ্ছে আকাশ নিবিড়, আজকে মনে রাখ, আমি চলে যাচ্ছি, তোর সাথে আমার কখনো দেখা হবে না, আর তোকে নিয়ে আমি ভাবতেছি না, তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না, তোর সাথে চ্যালেঞ্জ করে গেলাম, যা। এই যে যাওয়ার পরে শুরু, এখন ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, রাতেও ঘুমাতে পারে না, কান্দে। কিন্তু এটা হচ্ছে তাকে বলে আসছিলাম যে তুই যার সাথে করছিস কর, কিন্তু আমার সাথে করা তোর ঠিক হয়নি। আচ্ছা, এখানে আকাশ নিবিড় ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি তো সবকিছু ঘটনার বিভিন্ন প্রমাণ রেখে দেন প্রমাণ সাপেক্ষে, তাহলে আপনার বিয়ে হলো এত বড় একটি ঘটনা, আপনার কাছে কোনো প্রমাণই নেই, বা এতগুলো সাক্ষী আপনি বললেন, যে শরীফ ভূঁইয়ার কথা বললেন বা আর যাদের কথা বললেন, তাদের আপনি কাউকে নিয়ে এসে সম্মুখে এটা আনতে পারলেন না? আমি হচ্ছে যে থাকে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, প্রমাণ তো এখন রাখি, তখন রাখিনি। আমার বাসায় যে বিয়ে হয়েছে, আমার ছোটো বোনকে 1000 টাকা আপনার হচ্ছে যে করছে, কি বলে, যে বলে না বিয়ের বাসার সময় গেট ধরে, আমার ভাগ্নি বোন, তাকে 1000 টাকা হচ্ছে বিকাশে সেন্ড করছে, সেটার এভিডেন্স তো আমার কাছে আছে। এবং বাসায় হচ্ছে তো অনেকগুলো ছবি তুলছে, তোলার মধ্যে ও বাসায় এসে ঘুমায় গেছে, আমি ছবিটা লুকিয়ে তুলে রাখছি। এবং আমার ছোটো বোন মায়ের সাথে বেনারসি শাড়ি পরে সেলফি তুলতেছে, আইফোনে ছবি তুলতেছে, আইফোনের কিন্তু সব আছে, আমি সাইড থেকে ছবি তুলে রেখে দিয়েছি, এই 2টো এভিডেন্স। এবং আমার বোন তারপর হচ্ছে ভাগ্নি বাসার সাথে হচ্ছে ভিডিও করে রাখছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে বর্ষা আকাশের বিয়ে, বেনারসি শাড়ি পরে বর্ষা ওখানে কি সুলসুল খেলাতে আসছে, নাটক করতে আসছে, এখানে মানুষ বোঝে না, মানুষ বাংলাদেশের মানুষকে কি বোধায় মনে হয়? আমার 55,000 বিচারক, ওরা যা বিচার করবে আমি সেটাই করতেছি। এবং তারা চাইছে তাকে সারা জীবন জেলে রাখার জন্য, এটাই তার শাস্তি। সে বারবার মিথ্যা বলতেছে, আপনি দেখেন সে বিয়ে স্বীকার করলো, আকাশ নিবিড় আমি আকাশ নিবিড়ের বউ, সে যা বলছে সব সত্য, ঠিক আছে। তাকে এটা প্রমাণ করার জন্য সানি ভাই লাইভে এসলাম, সেটা বললো কি হ্যাঁ সত্য, তাকে আমি আবার SMS দিলাম, সত্য, হ্যাঁ আমি তো বলছি আমি তোর বউ, সত্য। তারপর আবার ভয়েস দিচ্ছে, সত্য, মামলা তুলে নে, কর, মানে নিয়ে আবার বিয়ে করবি। আরে বাবা, আবার বিয়ে করবি তার মানে কি? তুই আমার বউ, যে 2 পরিবার মিলে বিয়ে করবি, তুই আবার বিয়ের হচ্ছে যে লোভ দেখাচ্ছে, আমার সাথে দেখা করবি? ভাই তার সাথে আমার মামলা, সে আমার হচ্ছে আসামি, আমি তার সাথে কেন দেখা করব? আমি যদি তাকে মেনে নেই, এই 55,000 মানুষ আমাকে জুতাতে পিটাবে,
কারণ তারা বিচারক, তারা তো আজকে তাদের জন্য আমি এত দূরে আসছি, তারা প্রতিটা ইয়ে করতেছে। আমি সত্যি বলতেছি, আমি রাতে কী দিয়ে ভাত খাইছি এখন মনে নাই। আমি এখন যেটা করতেছি এবং আগামীকাল কি করব, তারপরের দিন কি করব, এটা মনে আছে, পরে এগুলো সব ভুলে যাচ্ছি। তারা আমাকে ইয়ে করে দিচ্ছে, ভাই এটা তার ছোট্ট একটা ক্লিপ ছাড়ছে, আমাকে দিচ্ছে 20-30 জন মেয়ে যারা আছে, বড় আপা, ছোটো আপা এবং বিভিন্ন দেশ থেকে পাঠাচ্ছে এটা তারা প্রিভিয়াসটা কিন্তু বের করে দিচ্ছে। আমি সামনে 3 দিন ভাবতেছি আর 3 দিনের পরে ওরা বের করে দিচ্ছে এবং আমি একটার পর একটা আস্তে আস্তে পৌঁছে দিচ্ছি। আমি যদি রাতে কী দিয়ে ভাত খাইছি এটা যদি ভুলে যাই, তাহলে বুঝেন আমার 3 মাসের ঘটনার কী অবস্থা। আচ্ছা, আরেকটা বিষয়, একটু কারেন্ট স্ট্যাটাস জানতে চাই, আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়েছে? ডিভোর্স কি, এখনও তো সে একবার স্বীকার করতেছে, আবার স্বীকার করতেছে না। সে বললো যে আমি তার বউ, এটা সত্য, এটা ওকে, তার মানে ডিভোর্স হয়নি না। এবং দেখেন এটা পরবর্তীতে আবার সানি ভাইকে বলতেছে না, আমি তো মিথ্যা বলছি। আচ্ছা, তাহলে আপনাদের বিচ্ছেদটা মূলত কি কারণে হলো? বিচ্ছেদটা মূল কারণ ছিল হচ্ছে যে এই বিচ্ছেদটা শুরু হয়েছে পরিমণির জন্য, যেটা আমি তার ভাষ্যে যেটা বুঝলাম। এবং তার ফোনে পরিমণি একটা ভয়েস দিচ্ছে আমার শোনায়, তুমি এত সুন্দর করে কথা বলো, আমি তগ্নি বুঝছি যে শালা ভেজালা লাগলো। কারণ পরিমণির সাথে আমার বনতো না, পরিমণির সাথে আমার প্রিভিয়াস একটা ঝামেলা ছিল। এই ঝামেলার কারণে পরিমণিতে আমাকে দু চোখকে দেখতে পারো। কি ঝামেলা ছিল? ঝামেলা ছিল হচ্ছে যে এরকম 2017 সালে পরিমণি হচ্ছে একটা পরিচালক সমিতিতে পিকনিকে যায়, মদ খাওয়া এবং আমার একটা বন্ধু ছিল সাংবাদিক, নাম হচ্ছে রনি, ওকে অকাথ্য ভাষায় গালাগালি করে। আমার একটা জিনিস কি জানেন, সাংবাদিক যেই হোক, সাংবাদিকের যদি তার গায়ে থাকে, তাকে যদি কেউ অপমান করে আমি তার পক্ষে আছি। সে অন্যায় করলো আমি তার পক্ষে, সে ন্যায় করলো আমি পক্ষে। আমি সাংবাদিকতা পেশাকে খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি। যখন ওখানে গেল মধ্য অবস্থায় তাকে গালাগালি করতেছে, তখন আমরা খেপে যাই। এবং আমার সিনিয়র এক সাংবাদিক বড় ভাই, একটা নিউজ করতে হবে, আমার কিন্তু চরম সাহস। আমাকে যদি আপনি সত্য বলেন, এটার জন্য আমি জীবন দিতে প্রস্তুত। তখন আসে আমি একটা নিউজ করি, ওই নিউজের সূত্র ধরে পরিমণি আসিফ ভাইয়ের অফিসে একটা অনুষ্ঠান ছিল, 20 জন সাংবাদিকের সামনে আমাকে থাপ্পড় দিয়ে দিছে। এবং থাপ্পড় আমাকে না দিলে ওই অনুষ্ঠান সে করবে না। পরিচালক এসে হাত পা ধরতেছে যে ভাই এটা থাপ্পড় খা ভাই প্লিজ, না হলে আমার সংসারটা চলে যাচ্ছে। কারণ ওকে বাঁচাতে গেলে আমাকে থাপ্পড় খেতে হবে। দেখেন এই জিনিসগুলো হলো। কিন্তু বর্ষা চৌধুরী কী করতেছে, মানুষকে বলতেছে গোপন ক্যামেরায় নিয়ে গেছি, গোপন ক্যামেরা ইয়ে করছি। আরে ভাই তখন আমি কন্ট্রিবিউটর হচ্ছে ইয়েতে, কেবল নতুন, আপনি তো জানেন কন্ট্রিবিউট করলে কয় টাকায় বেতন দেয়। আমার তো ভিডিও ফোনই নেই, আমার হচ্ছে আপনার নোকিয়া, আপনার হচ্ছে যে তখন একটা কালার একটু ডিসপ্লেশন ওই টাইপের একটা ফোন ছিল। আমি পরিমণি গোপন করার গেছে, পরিমণি একটা কী টাইপের মেয়ে সবাই তো জানে, যার প্রতিটা সিনেমা ফ্লপ, 1000 কোটি টাকার মালিক। তার আবার কে আছে, আপনার গোপনের কে আছে, তার গোপন আমার ভিডিও করতে হবে হাজার। এই কয়দিন আগে একটা মেয়ে আমাকে ইনবক্সে দিচ্ছে, দুবাইয়ে তার খোলামেলা ছবি তার কাছে, তাই না? তার গোপন ছবি আমার তোলার কি আছে। এবং পরিমণি A to Z প্রিভিয়াস আমি সব কিছু জানি। মগবাজার বাসায় থাকতো এক নায়কের সাথে, তারপর হচ্ছে যে এই মুগদা থাকতো, ঠিক আছে, বিভিন্ন দেহ ব্যবসার সাথে সে জড়িত ছিল। এগুলো দেখার তো কিছু নাই। পরিমণি দেহ ব্যবসার সাথে জড়িত ছিল? হ্যাঁ, এগুলো তো আমি বললাম A to Z আমি জানি। এবং পরিমণি তার নিজের বাবাকে সে মেরে ফেলছে ছোটোবেলায়। পরিমণি তার মা হচ্ছে পরকীয়া করতো, তার বাবা হচ্ছে যে তার মাকে হচ্ছে মেরে ফেলছে। এরকম ইভেন্ট অনেক কিছু জানি। যখন এটা করলো আমাকে আবার ফির মাপও চায়, ঠিক আছে। এবং আমার বাইক কেনার জন্য 10,000 টাকা সে দেয়, ঠিক আছে। শুধু এটাই না, বিভিন্ন ইনফরমেশন আমার থেকে নিত। আবার বলতো যে তুই আমার সাথে চল, একে মারমু। আরে ভাই আমি একজন গণমাধ্যম কোনো, আমি মারতে যাবো কেন? মানে তার সাথে মজা নিতে সে গিয়ে নাসিরের সাথে কট খায়। যখন নাসিরের সাথে কট খায় তখন আমি লাইভে গিয়ে ওই প্রিভিয়াস যে বিষয়টা আমি কান্নাকাটি করে বলি, পরের দিনই অ্যারেস্ট হওয়ার পরে বিভিন্ন বিষয়ে খালি আসতেছে। শুধু এটাই না, আপনাকে বলি নিক্সন চৌধুরীর বউ, তার জন্য হচ্ছে ছাদ থেকে লাফ দিয়ে মারা গেছে। আরে ভাই সত্য বলতে সমস্যা কোথায়? এই যে নতুন দেখবেন যে কাজের বুয়া যার সাথে যে করছে, হ্যাঁ কাজের বউকে 100% সে মারছে, না হলে কাজের বুয়া দরকার আছে তার নিয়ে মিথ্যা রিভিল করার জন্য। তার সাথে শেখ সাদির রিলেশন ছিল একই বাসার মধ্যে, এটা তো কাজের বুয়া বলতেছে। তাকে বললে সে বিভিন্ন প্রশাসনের করে। আপনারা সাকলাইন দেখলেন যে তার যে প্রিভিয়াস ঘটনাগুলো দেখবেন, সেটা আসলেই খারাপ। এই পরিমণি আর বর্ষা চৌধুরী, এই দুটো হচ্ছে যে এই বর্ষা চৌধুরী আইডলভাবে পরিমণির যে গড়া বিয়ে, ওর সেই গড়া বিয়ে। এবং এই দুটো দেখবেন যে তাদের একটা সিম্পিতি, ছোটো একটা বাচ্চা কেন নিচে জানেন? তাকে খালি ধরেন, বলবে যে আমার একটা ছোটো বাচ্চা আছে, এই বাচ্চার জন্য আমাকে জামিন দেন। তাই এই বাচ্চাটা নেওয়ার মানে হচ্ছে যে জামিনের
সিম্পিতি নেওয়ার জন্য। পৃথিবীতে আমি একটা কথা বলে আজকে জানি, পৃথিবীতে যদি খারাপ মানুষ থেকে থাকে, 1 নম্বর হচ্ছে পরিমণি, 2 নম্বর হচ্ছে বর্ষা চৌধুরী। এদেরকে যদি কেউ বিশ্বাস করে পৃথিবীর সবচেয়ে বড় ভুল করবেন। এবং পরকালে যদি আপনারা সুযোগ পান, আল্লাহর কাছে যদি মানে কি বলে যে বিচার হয় না, এই দুজনকে বিচারের আওতায় নিয়ে আসবেন যে তাদের সাথে কত মানুষের কুকীর্তি এবং দুর্নীতি আছে। আল্লাহর কাছে যদি তার কাছে যদি দাবি করেন যে আমরা দেখতে চাই, দেখবেন যে আপনাদের ওখানে জায়গা হবে না, বিশাল একটা জনসমুদ্র হবে, সেখানে দেখবেন যে আমাদের জায়গা নেই। এত খারাপ এই দুইজন। আচ্ছা, তাহলে এই বিবাহ বিচ্ছেদে কিভাবে সে ইয়ে করলো পরিমণি? আমার কাছে মনে হচ্ছে জানেন, সে গুলশানে আছে পরিমণির গাড়িতে, টিক 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 শব্দ হয় না যখন ডাইনে বামে যাই, রাত হচ্ছে 12টা-1টা বাজে, আমাকে হঠাৎ ফোন দিয়ে সেই গালাগালি বর্ষা চৌধুরী, এবং SMS দিচ্ছে আমি কালকে সবুজ যাত্রাবাড়ি চলে যাচ্ছি। যাত্রাবাড়ি হচ্ছে যে আমার বাপসাথা মামারা আছে, যাকে তারা হচ্ছে যে মানে কি বলে একটা ভাষা আছে গণে না, ঠিক আছে? ওকে ওর ফ্যামিলিতে ওর বাপ ভাই আর মা সানা কেউ নেই, ওরা কেউ দেখতে পারে না। এত মিথ্যাবাদী, এত প্রতারক, ভণ্ড, 23 বছরে অনেক কিছু আছে যেগুলো বের করলে ও ভেসে যাবে, ঠিক আছে? ও আসলে আমাকে চাচ্ছে ম্যানেজ করার জন্য, কিন্তু আমি তো ম্যানেজ হওয়ার পোলা না। তখন কি করলো, টিক টিক শব্দ হচ্ছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি বলতেছে যে আমি চলে যাচ্ছি, তুই আমার এ করিস সে করিস, ঠিক আছে, দেখে নেব। আমি বললাম যে ভাই তোর কি আইডি কি হ্যাকট্যাক হয়েছে নাকি? তুই আমার এভাবে বলছিস, তুই আমার চিনিস তো আমি কে? তুই বিয়ের কথা বললে আমার ভালো হবে, এইভাবে গালাগালি করে অকথ্য ভাষায় গালাগালি, ঠিক আছে? আমাকে 4-5টা রেকর্ডিং দিছে, যেগুলো আমি রেখে দিছি। এবং দেখলাম যে না, এই সারা তো পোল্ট্রি মারবে। পরে আমি গেলাম গড ম্যারেজ স্ট্যাটাস দিয়ে শুয়ে পড়ছি। আমি সুযোগ পেলেই টিভি দেখি, আমি সুযোগ পেলেই গান শুনি, এটা আমার নিজস্ব। আপনার ধরেন যে সারা পৃথিবীর মানুষ একদিকে, আমি বাসায় যদি থাকি আমার খালি খাওয়া খরচ দেবেন, আমি 400 বছর বাসাতেই থাকবো। মানে আমার ছোটোবেলার ইয়ে আর কি, ধরেন যে টান্না মাথায় আমি বাসায় শুয়ে আছি, শুয়ে 1 বছর পার করে দিব, এটা আমার আলাদা একটা ইয়ে। পরে একটু পরে ওর হচ্ছে যে কাদেরই যে হচ্ছে যে ওর কোরিওগ্রাফার ফোন দিল, ভাইয়া তুমি এটা কী করছো? সে কান্নাকাটি করতেছে, সে হচ্ছে মরে যাবে, তুমি এটা ডিলিট করো। এটা আপনি গট ম্যারিড যখন দিলেন, দেওয়ার পরে সে আমাকে ফোন দিছে, প্লিজ আকাশ বিয়ে করিস না, আমি ফাজলামি করছি, আমি তোর বউ, তুই প্লিজ ডিলিট কর। শুনুন, সাংবাদিকতার একটা ভাষা আছে, আপনি যদি কোনো দিন কোনো যুদ্ধে নামেন কখনোই পিছিয়ে পাওয়া যাবেন না, কারণ হচ্ছে যে এই পিছিয়ে পাওয়া গেলেই আপনি শেষ, ঠিক আছে? জিতলে না জিতলে নাই, কিন্তু আপনাকে পিছনে পা ফেলান যাবে না। সে আমার বউ, তার সাথে বিয়ে হয়েছে, গড ম্যারেজ দেবো না তো কি? তুমি 2 বছর লুকায় রাখা আমার সাথে মজা করবা। এবং দেখেন মুন্না খানের সাথে লুকায় রাখার ঘটনাটা, হ্যাঁ এই লুকায় রাখার ঘটনাটা কি জানেন? ও মূলত ছিল সেক্স ওয়ার্কার এবং সেক্স ওয়ার্কারদের সাপ্লায়ার, বিভিন্ন এমপি মন্ত্রী এদেরকে সাপ্লাই দিত। এবং ওর বিভিন্ন হোটেলে আপনার অশ্লীল ছবি, ধরেন যে হাফ প্যান্ট পরা অশ্লীল, যেগুলো হচ্ছে মানুষকে আকৃষ্ট করবে, বিভিন্ন হোটেলে তার ছবি দেওয়া আছে। এবং এই ফোন কলগুলো আসে, ধরেন যে 10,000 টাকা বাজেট, এই মেয়ে তাকে হচ্ছে যে 10,000 টাকায় নেবে, নাইট শিফট করে বাসায় যাবে। এগুলো মূলত হচ্ছে সেক্স ওয়ার্কার, বলে না সিঙ্গার, এই এমপ্লয়ের, এগুলো জাস্ট লোক দেখানো। তার মূল পেশাটাই ছিল এটা কিন্তু বের করছে। এবং দেখেন ধানমন্ডি 2011 সালে সেক্স ওয়ার্কার এই ইয়ে থেকে, হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবং অনেকেই বলছে যে গুলিস্তানে 100 টাকাতে সে হচ্ছে যে এই পতিতাবৃত্তি করতো। এটা তো আমার কথা না, যেহেতু আমি সোমা আক্তার পূর্ব বাসাবো কী বল তারাবো নারায়ণগঞ্জের একটা ফেসবুক স্ট্যাটাস দেখে আমি গিয়ে সত্যতা পেলাম। তার মানে যেগুলো ইনফরমেশন পাচ্ছি, খালি এটাই না তো, তার অনেক বিয়ে হয়েছে, তার 50টা প্রেম, এবং যার সাথে হচ্ছে প্রেমের সম্পর্ক। নোয়াখালীর এক সাইড নামে আমার বন্ধু আছে, ওর 65,000 টাকা খেয়ে দিছে। যখন তাকে পাচ্ছে না, দেখেন আর এটা কি তার কি দুর্ধর্ষ একটা ব্যাপার, যখন কারোর সাথে পারতেছে না, বিভিন্ন সেক্স ওয়ার্কার তার পিছনে লাগিয়ে দেবে, দেওয়ার পর তার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করবে, করে তার সাথে সেক্স করলে তো ওই ছেলে শেষ। এই ছেলেকে ধর্ষণ মামলা দিয়ে 6 মাস জেল কাটাইছে। আচ্ছা দেখেন, আমি যখন ভাইরাল হলাম, আমাকে প্রতিদিন 20-30 জন মেয়ে আমাকে বিভিন্ন প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব, তারপর হচ্ছে যে অনেক ছবি পাঠাচ্ছে আমাকে কনভিন্স করার জন্য। কিন্তু তারা তো জানে না যে আমি ক্রাইমের সাথে জড়িত। এই অনুসন্ধানী সাংবাদিকতা আমার একটা নেশা। আমি হয়তো বিনোদনে করি, কিন্তু বিনোদনের থাকে তো যে একটা নায়ক নায়িকার বিয়ে বিচ্ছেদ, এগুলো ঘটনা খবরের পেছনে বের করা আলাদা। এবং আমার যেগুলো বন্ধু বান্ধব 20-30 জন
পুরো ধরেন যে এগুলো সব ক্রাইমের সাথে সিনিয়র সাংবাদিক, এবং এদের গ্রুপ আছে 300। আমি একটা ধরেন যে আপনার এখানে কোনো কিছু ধরেন আপনার এখানে একটা ক্ষতি হয়েছে, আমি যদি খালি ওখানে গ্রুপে দিই 300 নিউজ হবে। বিনোদন তো আলাদা, ক্রাইম আলাদা। এবং আমার যেগুলো বড় ভাই আছে, আমি বলছি যে ভাইয়া এই ব্যাপার আমাকে হেল্প করতে হবে, তারা আমাকে হেল্প করছে। আমার পিছনে যে না তা তো না। আপনি প্রশাসন, আপনি অন্যায় করবেন, আপনি প্রশাসনটাকে একজন গিয়েছে, আপনি আমাকে অন্যায় করে আপনাকে জেলে দিবেন, সেটাই দেখেন নিজে হাত কাটলো কেটে আমাকে জেলে দেওয়ার জন্য। মুন্না খানের টাকা নিয়ে আমাকে 3 দিন জেল খাটাইলো, সম্পূর্ণ মিথ্যা। আমি বাসায় CCTV ফুটেজ আমার কাছে। তাহলে এই যুগে এগুলো যদি আমার সাথে করেন, তাহলে রাসেল মিয়ারগুলো আমি কেন বিশ্বাস করবো না? এবং দেখেন মুন্না খানকে ব্ল্যাকমেল করে ওই যে 40 লক্ষ টাকা নিল FBCCR, ওই রকম ঠিক প্ল্যানিং করে মুন্না খানকে বলছে পেটে বাচ্চা, তুই যদি এগুলো কাউরে বলিস ধর্ষণ মামলা দিয়ে দেবো। কিন্তু মুন্না খানের একটা জিনিস কি জানেন, হেভি চেতা, হেভি জিত। ও মনে করেন যা বলছে ও সত্য বলে দিছে, লাইভে এসে সব বলছে, মুখে গন্ধ, এই গন্ধগুলো তো টোটালি ভাইরাল। তাকে ব্ল্যাকমেল করার জন্য এগুলো করতেছে, এবং আমাকে বলতেছে যে মুন্না খানের থেকে গাড়ি নেবে, বাড়ি নেবে, এগুলো করে। এখান থেকে যাওয়ার পরে দেখলাম যে সমস্যা খাওয়াচ্ছে, ঘুরতেছে, অন্তরঙ্গা করতেছে। মুন্না খানের ছবি প্রোফাইলে দিচ্ছে, আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি ফোন দিয়ে সেই গালাগালি, পর আবার ডিলিট করে দিচ্ছে। মানে যেটাই করতে যাচ্ছে আমি তাকে করতে দিচ্ছি না। ভাই তুই তো আমার বউ, তুই আমার বউ হয়, তুই প্রোফাইলে কেন মুন্না খানের ছবি দিবি? এখানে কিন্তু রেকর্ড আছে, এটা তো আমি রাসেল মিয়াকে খেপানোর জন্য দিচ্ছি। মানে আমাকে একটা কথা বলতেছে, ওখানে একটা কথা বলছে, যে বলতে বলতে আমি তো জানি যে এই বিয়ে করে ফেলছে। যেহেতু আমাকে বিয়ে করে না শিকার যাচ্ছে, তার মানে কোটি টাকা নিশ্চিত ফিটিং দিচ্ছে মুন্না খানরে। না হলে মুন্না খান তো এরকম একটা করার পাবলিক না। মুন্না খানের বউ আছে, বাচ্চা আছে। যখন দেখলাম যে মুন্না খান যেখানে এত জোরে গেছে, মুন্না খান হচ্ছে তার ছিল টাকার ভাণ্ডার, ওর টাকা দিয়ে আমাকে আর রাসেল মিয়াকে সাহায্য করে মূলত এই নাটকটা তৈরি করছে। তখন আমি দেখলাম যে মুন্না খানকে যে কোনো পর্যায়ে সরাতে হবে, সরছে না। তখন কি করলাম, একটা মামলা ছিল, মুন্না খানকে হুকুমজারি আসামি হিসেবে নাম দিয়ে দিলাম। এই যে ভাঙা শুরু হয়ে গেল। এবং ভাঙার পরে এটা কি মিথ্যা মামলা দিয়েছিলেন? মিথ্যা না, ও হচ্ছে আমার বাসায় গেছে, বাসায় গিয়ে আমার ছোট বোনকে মারধর করছে। আপনি আমার বাসায় যেতে পারবেন? মুন্না খান না, বর্ষা চৌধুরী। আচ্ছা। যখন হচ্ছে যে নিজের হাত কাটলো, পা কাটলো, কাটে মিথ্যা মামলা দিয়ে আমার বাসায় আমাকে ধরা দিয়ে গেছে পুলিশ নিয়ে। আপনি আমার বাসায় যেতে পারবেন? বিনা অনুমতিতে কারো বাসায় গেলে এটা একটা মামলার ধারা আছে। এই মামলা তাকে ধারা দেয়। এবং যেহেতু টাকা পয়সা দিয়ে হেল্প করছে মুন্না খান, সহযোগিতা করছে, তার মানে কি সে হুকুমজারি। এই হুকুমজারির আসামিটা মুন্না খানে দিয়েছিলাম। পরে মুন্না খানের সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব সব গেছে। এটা আমরা একটা ভিডিও দেখেছি, মুন্না খান বলেছে, মুন্না খান বলেছে, এবং মুন্না খানের সাথে আমার দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং মুন্না খানের প্রতি আমার যেহেতু সে ভুল স্বীকার করছে, আমার কথা ভুল, সে যে এই বর্ষা চৌধুরী যে বললো যে আমি বউ করছি, আমি কিন্তু সিম্পিতে অর্ধেক 50% চলে আসছে। আমরা কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাটা যে আসলে মূল বিচ্ছেদের কারণটা কি হলো। আপনি যেটা বলছিলেন যে আপনি একটি গাড়ির টিকটিক শব্দ শুনছিলেন, মাঝরাত বর্ষা আপনাকে ফোন দিল, অকথ্য ভাষায় গালিগালাজ করলো, এরপর আপনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন গট ম্যারিড, তারপরে যে বিষয়টি আসছিল, তাই বিচ্ছেদের জায়গাটা হলো কোন জায়গা থেকে? বিচ্ছেদের তো ওইখান থেকেই ধরেন যে আমি তো আপনাকে বললামই যে পরিমণি তাকে আস্তে আস্তে পুশিং দিচ্ছে যে ওই ছেলের সাথে তোমার করবে, সে করবে। এবং মূলত ওর মেয়ে একটা আছে যারা, ও আসলে টাকা আলা মানুষ খুব পছন্দ করে। কে? যারা, ওর একটা মেয়ে আছে। আর ওই মেয়েটা হচ্ছে যে ওর যে 4-5টা বিয়ে হয়েছে, বিয়ের সাক্ষী হচ্ছে ওই মেয়ে। ওই মেয়েকে সে ট্রাপ দিয়ে, এবং বিভিন্ন মানুষকে দেখবেন, ছোটো বাচ্চাদের প্রতি মানুষের একটা ইমোশন থাকে না যে মানুষকে চকলেট দিতে হয়, দিতে হয়। আমি কোনো কিছু দিতাম না। আমি শুধু ভালোবাসি হচ্ছে যে বর্ষাকে। আমি ছোটো বাচ্চাদের আমি কেন চকলেট দেবো? আর আমার কাছে মনে হয়েছিল যে মেয়েটা বেয়াদব। থাকে না যে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনার সাথে পরবর্তীতে কখনো যদি দেখা হয়, আমি আপনার কাছে চলে আসবো। আপনার সম্মান হচ্ছে এটা। আপনি যে জায়গায় আছেন এটা সবাই আসতে পারবে না। আপনি সাংবাদিক হতে পারবেন না, সেটা পরে। কিন্তু আপনার যে জায়গাটায় যে কথা বলার ধরন, এবং বিভিন্ন প্রশ্ন করছেন, প্রশ্ন করার পরে দেখলাম যে রাসেল মিয়া তো বেশ বলছে জুতোগুলো পিঠান, এরকম কিন্তু কথা ছিল। এগুলো কিছু জায়গায় ভালো লাগা আছে। তো ওইখান থেকে যেটা হচ্ছে যে বললাম, তখন আমাকে ফোন দিল, কান্নাকাটি করতেছে, হাত পা ধরতেছে, হ্যাঁ আমি তোর বউ পোস্ট কর, ডিলিট কর, কর। আমি করতেছি না। এবং দেখেন রাত 2:07 আমাকে ভিডিও কল দিছে, তুই যদি এই মুহূর্তে আমার বাসায় না আসিস আমি সুইসাইড করব। এই মেয়েটার একটা মিথ্যা নাটক। আমি দর্শকদের বলবো, ও কথায় হচ্ছে সুইসাইড করে এই ভয় দেখায় মানুষকে বেশি ব্ল্যাকমেল করে। এটার জন্য আমি 309 ধারার একটা মামলা করে দিছি। এর আসামি হচ্ছে সে এবং তার 2 ডাক্তার। কারণ এটা হচ্ছে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের একটা
খুব বাজে একটা পরিস্থিতি যে সে কথায় কথায় এ পর্যন্ত 17 বার সে সুইসাইড করতে গেছে। যখন আপনি সুইসাইড করতে যাবেন এটা মানুষের ভিতরে একটা ভয় একটা কাজ করে। আমাদের নিয়ম কি ইসলামিক শরিয়াতে যে আপনি যদি মরার আগে যেটা বলে যাবেন সেটাই সত্যি, এটা কিন্তু আমরা বিশ্বাস করি মুসলমান হিসেবে। কিন্তু এটাই হচ্ছে মুসলমানের যে হিজাব ধরতেছে, আল্লাহর আছে, গার্ডস আছে, তারপর হচ্ছে মানে কসম কিরা কাটতেছে, এগুলো সব মিথ্যা। দেখেন মুন্না খানকে বলছে ছেলের মাথায় হাত রেখে মুন্না খানকে মিথ্যা বলতে পারলে তার কে আর বিশ্বাস করেন বলেন তো। এই জন্য আমি সিআইডির মাধ্যমে সব কিছু বের করছি, সব কিছু করছি, আমি মামলা করছি। ওই জায়গা থেকে মনে করেন যে আমি আমার জায়গায় এই ঘটনা আমাদের জানা। এরপরে আপনি পোস্ট দিলেন বা আপনার সাথে এই কথাটা হলো, এরপর থেকে কি আপনাদের আলাদা? আপনারা আলাদা। এই আলাদা হওয়ার আর কোনো ঘটনা ছিল না বা কোনো কিছু না? আপনার সামনাসামনি দেখা হলো বা এই ধরনের কোনো ঘটনা? এমনি দেখা, ধরেন যে কোর্টের কাছে মামলা করতেছে, আমি মামলা করছি হচ্ছে যে 31 নম্বর মামলা, ও মামলা করতেছে 32 নম্বর মামলা। ওইখানে মামলার আগে আমাকে বলছে যে সমস্যা বলেন, যেহেতু আমি আগে আসছি, আগে আসার পরে বললাম ঠিক আছে, ও আছে, ওকে আবার তোলার পরে হচ্ছে যে এমনভাবে কথা বলতেছে ম্যাজিস্ট্রেট খেপে গেছে, এই বেয়াদব মহিলা তুমি এমনভাবে কথা বলো, এটা কি তুমি মিডিয়া পাইছো? বলছে আমার তো মাথায় আসলে ট্রমাটাইজ, মানে কোনো কিছু হলে মাথায় ট্রমাটাইজ, অসুস্থ, পাগল, এগুলো করে মূলত হচ্ছিল, এগুলো তার নাটক। সে তো স্বীকার করতো না। দেখেন আমি কি করছি, তার A to Z হচ্ছে টান দিছি কি জানেন, সিসিটিভি ফুটেজে। ভাই আমি 3 মাস পর হলে তো সিসিটিভি ফুটেজ থাকে না। আমি কি করছি, তার নাম্বার হচ্ছে ট্র্যাকিং করছি যে 3 মাস সে কী করছে, কোথায় গেছে, এবং ইয়ের সাথে কথা হয়েছে কিনা। দেখেন 22 তারিখে 4 বার কথা হয়েছে অ্যাডভোকেটের সাথে। তার মানে কি 22 তারিখে যখন তার সাথে আমার হট টকিং হলো, কী করছে, ওই কাগজগুলো সরাই ফেলছে, 4 বার কথা হয়েছে। এবং ডিএ ভাইয়ের সাথে তার 80 বার কথা হয়েছে। কেন, কোথায় কোথায় গেছে, কত মিনিটে, কি মানে কার সাথে কথা বলছে, A to Z আমি বের করছি। এখান থেকে আমি কাজিরে পাইছি। আচ্ছা, কাজিরে পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার একটু আপনাকে থামিয়ে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি একটি ইন্টারভিউতে বলেছেন যে বর্ষা চৌধুরীর সাথে আপনার সম্পর্ক বিচ্ছেদের একটি কারণ আপনি তুলে ধরেছিলেন, যেটি এমন একটি কারণ ছিল যে বিষয়টি আমি বলতে চাই না, কিন্তু আপনি তুলে ধরেছিলেন। কিন্তু আজ তো আমাদেরকে ভিন্ন কথা বলছেন। এটা কি সেই ভিডিওটি প্রকাশ হওয়ার পরে সেই সংশোধনীর জায়গা থেকে এটি বলছেন? আজ থেকে 2 মাস আগে আপনি একটি ইন্টারভিউতে সম্পর্ক বিচ্ছেদের একটি অন্য কারণ তুলে ধরেছিলেন। হ্যাঁ, কেন আমি তো বারবারই বলবো, আমার সেই জায়গা থেকে এখন সরে আসতে চাচ্ছেন? নো নেভার, আমি কখনোই সরি না। আমার একটা কথা, আমার সংসার ভাঙছে পরিমণির জন্য, এটা না বলার তো কিছু নেই। সেটা নয়, শুধু পরিমণি কারণ ছিল না, আপনি সেই ইন্টারভিউতে অন্য বিষয় বলেছিলেন, আপনাদের সম্পর্ক ভাঙার অন্য কারণ বলেছিলেন। না, কারণ তো এটাই। কিন্তু আপনি 2 মাস আগে একটি কারণ বলেছিলেন, একটু মনে করুন তো কি কারণ বলেছিলেন? জানি না আমি। আপনার কি মনে আছে যে দৈহিক কোনো সম্পর্কের বিষয়ে আপনি কথা বলেছিলেন, বিচ্ছেদের বিষয়ে? না, ওটা তো আমাদের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে, কিন্তু মূল কারণ ছিল হচ্ছে যে আপনার পরিমণি। ওটা ঝগড়া থেকে বিচ্ছেদের কারণ আপনি তো স্পষ্ট বলেছিলেন যে এই বিচ্ছেদের মূল কারণ এই জায়গা থেকে। না, আমি বলি মূল কারণ হচ্ছে পরিমণি তাকে দিছে। আর দ্বিতীয় হচ্ছে যে মানে আমাদের বলে স্বামী স্ত্রী যেটা মেলামেশা বলেন, ও চাইতো না যে হচ্ছে যে মানে আমি হচ্ছে যে ইউজ করি যে পারিবারিক মানে পরিবার যেটা ও চাইতো না, মানে ওই ইউজ করার জন্য চাইতো, কিন্তু আমি চাইতাম না। আমার কথা হচ্ছে যে আমার কি ইউজ করতে চাইতো বুঝিনি আমি আসলে। মানে পরিবার পরিকল্পনার যে এক কথায় যেটা বলে, আচ্ছা সেফটির কথা বলছেন। ওকে। তো সেখানে হচ্ছে যে সে চাইতো যে ওটা দিয়ে যেন আমি তার সাথে মেলামেশা করি। আমার কাছে আমার বউ আমি কেন করব, কিন্তু একদিন হচ্ছে কি আমি জোরপূর্বক যেটা করার পরে আমার সমস্যা হয় এবং 7 দিন আমি ইনজুরি থাকি। আমার কাছে তখন মনে হচ্ছে যে এই মেয়েটা বিভিন্ন জায়গায় হচ্ছে যে তার একটা মেলামেশা আছে, যেহেতু আমার সমস্যাটা হচ্ছে নিশ্চিত সেক্স ওয়ার্কার। পরবর্তীতে খুঁজে পেলাম যে না, সে আসলে সেক্স ওয়ার্কার। ওকে, যেটা আমার কাছে আমি নিজের প্রমাণ, মানে ভুক্তভোগী। এই বিষয় নিয়ে নাকি আপনাদের মাঝে ঝগড়া হতো, আপনি বলেছিলেন? ঝগড়া হচ্ছে মানে একদিন হচ্ছে যে আমার বাসায় আসছে এবং সে চাচ্ছিল না, আমি কি করলাম জোর করে তাকে করি। এটা কি বিয়ের আগে? বিয়ের পরে। ওকে। বিয়ের আগে তার সাথে আমার কোনো দৈহিক সম্পর্ক হয়নি, আমি ওই রকমও না। তখন হচ্ছে যে হয় এবং হচ্ছে আমি ওকে জোরপূর্বক করি। সে হচ্ছে যে সারা রাত কান্নাকাটি করছে এবং কষ্ট পাইছে। হতে পারে সেটা ওটা তার কারণ হতে পারে, কিন্তু আমার বিয়ের ভাঙার পিছনে কারণ হচ্ছে পরিমণি এবং তার মেয়ে যারা, এই দুজন। ওকে, তার মানে এই বিষয় থেকে এটা কিন্তু সে হচ্ছে যে কষ্ট পাইছে, তারপরে থেকে সে আশা আমার মধ্যে আসা যাওয়া কমিয়ে দেয়। সে কষ্ট পাইছে আমি জানি, সারা রাত কান্না করছে এবং আমিও রাত ব্যবহার করছি তার সাথে। কারণ হচ্ছে যে আমার ওয়াইফ আমার কথা কেন শুনবে না? আরে ভাই, আমি একটা পুরুষ, আজকে হয়তো বা দেশে
নারী নির্যাতন আইন আছে, পুরুষ নির্যাতন আইন নাই, তার মানে কি আমি আপনার কাছে ধরা নাকি? আমি আপনার খাই, আমি আপনার পড়ি? আপনি আমাকে বলছেন যে আমার স্বামীও তো গার্ডস লাগে, যোগ্যতা লাগে। আরে ভাই, তোমার তো কাজের বুয়া হওয়ার যোগ্যতা নেই। আপনি জানেন আমার বাসায় এসে সে হচ্ছে যে গোসল করতো না, দাঁত ব্রাশ করতো না, ঠিক আছে, মানে কি বলে যে তুলে যে মুখে খাবে সেটাও পারতো না, আমি করে দিতাম, ঠিক আছে। গিয়ে কি বলে মুন্না খান যে বলে মুখে গন্ধ, সত্য তো ভাই। আচ্ছা, সে সকালবেলা যখন উঠতো, উঠে আমার লিপ কিস করে উঠতো, আমি মুখে হাত দিতাম। আমি আমার সাথে 2 মাস ছিল, আমি জানতাম না? এগুলো তো সত্য। এবং রাসেল মিয়াও বলছে তার মুখে গন্ধ। কেন জানেন? কারণ হচ্ছে সে খাইতো না, সারা রাত চানাচুরি খাতো, সারা রাত দই খাতো, চকবার খাতো, খাইতো, সারা রাত সিনেমা দেখতো। ভাই 2 মাস পুরো পাগল করে দিছে। আমার মা পলাইছে, 3টার সময় ওটা বলে যে ভাত খাবে, 3টার সময় বলে যে কফি খাবে। আরে ভাই, আমার মা কি তার চাকর? আর সে বলে সে আমার বাসা করে দিছে, 7 দিনের জন্য 10,000 টাকা ভাড়া দিছে। আমার বাসা তাকে আমি কেন ভাড়া দেবো? এগুলো সব মূলত তারা এগুলো নাটক, এগুলো নাটক ছিল। আচ্ছা, আমরা এই মুহূর্তে আপনার কথা শুনছিলাম। বর্ষা চৌধুরী আমাদের এই প্রোগ্রামে এসেছিল, আপনি এটি জানেন। রাসেল মিয়াও এসেছিল। বর্ষা চৌধুরী আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ সে উপস্থাপন করেছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিংবা এই অনুষ্ঠানটি সঞ্চালনার জায়গা থেকে কারো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি যাকে নিয়ে তাকে যদি আমরা আমন্ত্রণ করি, সেই প্রশ্নটি করাটা আমাদের একটি দায়বদ্ধতার জায়গা। এটা আপনিও বিশ্বাস করেন কিংবা মানেন। সেই জায়গা থেকে সেই প্রশ্নগুলোর উত্তর একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের বর্ষা চৌধুরী এই প্রোগ্রামে এসে বলেছিলেন যে আপনার গাড়ির যাবতীয় তেল খরচ এবং আপনার চলাফেরা থেকে শুরু করে মাসিক যে হাত খরচা সেটি বর্ষা চৌধুরী দিত। এটা কি সত্য? এটা একদম ডাহা মিথ্যা কথা। কারণ হচ্ছে যে আমাকে এক বড় ভাই যে কোনো একটা কাজে 3 লাখ টাকা দেয়। 3 লাখ টাকার হচ্ছে আমার স্টেটমেন্ট, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে এবং বিকাশ স্টেটমেন্ট আছে। সেখানে হচ্ছে যে তার পেছনে আমার 3 লাখ টাকা খরচ হয়। এবং দেখেন, অনন্যা নামের একটা মেয়ে আছে, তার কথা বলে আমার থেকে 2,000 টাকা সুদের উপরে চায়। মানে একদম ভাঙার এন্ডিংয়ের আগে বলে যে 2 লাখ টাকা দিয়ে অনন্যারে 20,000 টাকা মাসে সুদের উপরে দেবে। আমি তো বুঝতেছি যেমন ডেট ভেঙে যাচ্ছে, কোন নদীর কুল কখন ভাঙবে মানুষ বোঝে, মানুষ এত বোকা না। ও 2 লাখ টাকা চাচ্ছে সুদের উপরে, মানে এই টাকাটা নিয়ে সে আমাকে কেটে দেবে। কিন্তু আমার একটা জিনিস কি জানেন, আমি কাউকে টাকা ধার দিই না। এটা আমার একটা ভালো গুণ। আপনি 2,000 টাকা খাইতে লাগবে, আমি আপনাকে এখন দেব। আপনি অসুস্থ, হাসপাতালে দরকার, আমি টাকা দেব, কিন্তু আমি টাকা ধার দেবো না। এটা হচ্ছে আমার একটা ছোটোবেলার ইয়ে। ওকে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে বলতেছে, দেখেন আপনি সবুজবাগ থেকে ধানমন্ডি যাবেন, ধানমন্ডি থেকে আপনার হচ্ছে যে গুলশান যাবেন, গুলশান থেকে আবার বাসায় যাবেন, আপনি বলেন তো ভাড়া কত? আমার টাকা বিকাশে, আমি যদি বলি যে 200 টাকা দিয়ে তেল কিনি, বহু হিসাবে চাইতে পারি না? তুই আমার থেকে হচ্ছে যে শাড়ি কেনার জন্য টাকা চাচ্ছিস, এই জন্য সংসার খরচের জন্য টাকা চাচ্ছিস, এই যেখানে আমার কাছে কোর্টে যাচ্ছিস, আপনার খরচ হচ্ছে 2,000 টাকা, সে আমাকে কি হলো 500 টাকা দিছে যে এটা তুই খাওয়া দাওয়া করিস। আচ্ছা, এই কোর্ট প্রসঙ্গে সে বলেছিল যে রাসেল মিয়ার নামে যেই অভিযোগ কিংবা মামলার বিষয়টিতে আপনি তার কাছ থেকে 10 টাকা নিলে 5 টাকা নিজে খাইতেন, মেরে দিয়ে, মানে সোজা কথা সে এভাবেই বলেছে, দাবি করেছে সে টাকাটি আপনি মেরে দিয়ে বাকি টাকা দিয়ে উকিল খরচ চালাতেন বা আপনি তার কাছ থেকে টাকা নিতেন। একটা বিষয় কি জানেন, বিষয়টা হচ্ছে যে আপনার ডিজিটাল যুগে মিথ্যে বলে তো লাভ নেই। ওটা যে মিথ্যা কথা তার প্রমাণ হচ্ছে এরকম, ওর 1 টাকা আমি ধরতাম না, ওর টাকা কোর্ট যেটা উকিল ও নিজে দিত বিকাশ থেকে। আপনি আমাকে তো শোনেন, গণমাধ্যম কর্মী, যখন আমি বুঝতে পারলাম যে মেয়েটা প্রতারক, ভণ্ড এবং বিভিন্ন ব্ল্যাকমেলের যে করে তিনি, ঠিক আছে, তাকে তো আমি আস্তে আস্তে কাটতেছি। এটা আপনি তার থেকে প্রমাণ চান, সম্পূর্ণ টাকা সে বিকাশ থেকে অ্যাডভোকেটে সে দিত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় সে বলেছে যে রাসেল মিয়ার সাথে যে ঘটনা, এই ঘটনাকে পুঁজি করে আপনি ইচ্ছাকৃতভাবে তাকে পুশ করতেন সংবাদ সম্মেলন করার জন্য, নিউজ করার জন্য, এই বিষয়গুলোতে আপনি না, এগুলো মিথ্যা কথা। কারণ হচ্ছে জানেন, ও হাত কাটতেছে, কাটে হচ্ছে যে আপনার হচ্ছে একটাই হাসপাতাল, মুগ্ধ হাসপাতাল, সে বলতেছে রাসেল মিয়া লাথি দিয়ে তার পেট থেকে বাচ্চা নষ্ট করছে, ঠিক আছে। রাসেল মিয়া করে এটা হচ্ছে যে সে মুগ্ধ হাসপাতালে ভর্তি হচ্ছে, মুগ্ধ হাসপাতালে ভর্তি হয়ে কী করে এটা আপনার হচ্ছে পুলিশ কেস তুলে করতেছে। আর বাবা, আমার বাচ্চাদের তুই নষ্ট করছিস, আমি তোর কোথায় লাথি মারছি? দেখেন, আমাকে সে বলতেছে যে আমি তোর বউ না, প্রমাণ কর। আমার কি করতে হবে? আমাকে পোস্ট করতে হবে যে তিনি আমার বউ, প্রমাণ করতে যাচ্ছি। ভাই, আমার কাছে তো 55,000 বিচারক, আমি তাদের কাছে আমি যেটাই করতেছি পোস্ট করে যাচ্ছি,
আপনাদের এটা ভালো লাগছে, রাসেল মিয়াকে ডাকছেন, আমাকে ডাকছেন, বর্ষাকে ডাকছেন, এরপরে মুন্না আসবে, মুন্নার সাথে আমরা যোগাযোগ অবশ্যই। একটি অনুষ্ঠান যখন কোনো বিষয়ে বিতর্ক কিংবা প্রশ্ন আসে, এই প্রশ্নটা পুরোপুরি পরিষ্কার করার দায়িত্বটাও আমাদের উপরেই বর্তায়। সেই জায়গা থেকে আমরা কিন্তু সেই দায়িত্বটি পালন করছি। বর্ষা চৌধুরী আরেকটি কথা বলেছিলেন, আপনি তার হ্যান্ডব্যাগ নিয়ে তার পেছনে পেছনে ঘুরতেন, একদম বোঝেন তো আপনি বিষয়টা কি বোঝাতে চেয়েছে সে, এই বিষয়ে আসলে কি বলবেন? আমি আরেকটা যোগ করে দিই, সে আমাকে বলছে যে হলুদ সাংবাদিক। আপনি তো একটা সাংবাদিকের পেশা আছেন, ধরেন যে আপনার পেশাটা হয়তো ভিন্ন ক্যামেরার পেছনে। আমি একটা জাতীয় গণমাধ্যম, ধরুন বাংলাদেশ টাইমসে আছি, এটা সরকারি নিবন্ধিত আপনার একটা পত্রিকা। আমি কিভাবে হলুদ সাংবাদিক হই? তারা তো আমাকে সেই ইয়েটা দিছে, আমি সাংবাদিক। আমি প্রথম কাজ করছি দৈনিক করতোয়া, তারপরে করছি যে দৈনিক ইনকলাব, তারপরে করছি হচ্ছে যে দৈনিক যায় যায় দিন, তারপরে করছি দেশ রূপান্তর, তারপর হচ্ছে যে এখন হচ্ছে যে ইয়েতে আছি। এর মাঝখানে আরও অনেক অনলাইন আছে, ধরেন যে যেগুলো করে আমি কাজ করেছি। তো এখানে আপনি বলেন তো হলুদ সাংবাদিকটা আসলে সংজ্ঞা কী? একটা জাতীয় গণমাধ্যমে আমি আছি, সেখানে সে পাত্তাই দিচ্ছে না। এই ব্যর্থতা কি আমার নাকি তার? আচ্ছা বলেন তো। তাহলে সেক্ষেত্রে এই ব্যাগ নিয়ে তার পেছনে পেছনে ঘোরার যে, আমি একটা কথা বলি শোনেন, বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে ভালোবাসি। যখন ভালোবাসে মানুষ, তার প্রতি যদি শ্রদ্ধা থাকে, আপনাকে যদি আমি বলি ফোনটা ধরেন, আপনি ধরবেন না, তাহলে কি আপনি আমার চাকর হয়ে গেলেন? যে মেয়ে আমার কাজের মেয়ে হওয়ার যোগ্যতা নাই, সে মেয়েকে ভালোবেসে আমি বিয়ে করছি, এটা কি আমার ভুল ছিল? যদি ভুল হয়ে থাকে, আমি দর্শকদের বলতেছি, আমি প্রতিশোধ নিচ্ছি, তাকে বুঝাচ্ছি যে ভালোবাসলে মানুষ, একটা পুরুষ কতটা রিভেন্স হতে পারে, এটাই বর্ষা চৌধুরীকে দেখাচ্ছি। ভুল কিংবা ঠিক এটি বিচার করার ক্ষমতা আমাদের হাতে নেই, আমরা করতেও চাই না, এটি দর্শকদের উপরে ছেড়ে দিই কোনটি ভুল কিংবা কোনটি ঠিক হয়েছে। আচ্ছা, এবার একটু বিষয় জানতে চাই, যখন আমাদের প্রোগ্রামটি অন এয়ার হলো, বর্ষা চৌধুরী পরের দিন আমরা দেখলাম একটি ভিডিওতে বলছে আকাশ নিবিড় তার স্বামী। স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগলো, আমরা তো সবে অনুষ্ঠানটি শেষ করেছি, আমরা তাকে এই বিষয়ে প্রশ্ন করেছি, সে একদম অস্বীকার করেছে। আপনিও নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন। তাহলে সেই জায়গায় হঠাৎ করে পরের দিন আবার কেন এই বিষয়টি আসলো, এটি জানার জন্য আমরা বর্ষা চৌধুরীর সাথে যোগাযোগ করি। বর্ষা চৌধুরী আমাদের এই কথার উত্তরে তিনি বলেছেন যে আপনার দেয়া টর্চার বা আপনার এই পীড়াগুলো তার ভালো লাগছে না, সে মানসিকভাবে অসুস্থ, এই কারণে সে স্বীকার করেছে। আপনি এই বিষয়ে আসলে কি বলবেন? আমি একটা কথা বলি, সে হচ্ছে যে এসে বলছে 3 মাসের পেটের বাচ্চা মুন্না খানের, সে আবার বলতেছে কি যে না বাচ্চা না। আমরা একটা গল্প কিন্তু শুনেছিলাম, দর্শক জানে, বাঘ আসলো। একদিন যখন বাঘটা এসে নিয়ে যায়, তখন কিন্তু সেটাই হয়। ও যখন আমাকে বউ স্বীকার করছে, ও বউ স্বীকার করাতে যে আমি হোপলেস হয়ে যাচ্ছি, তাকে ভালোবেসে নিচ্ছি, এবং দর্শক যখন আমাকে বলছেন না ভাই প্লিজ নিয়েন না, আপনাকে মেরে ফেলবে, নিয়েন না, আমি দর্শকদের বলতেছি, ও আমাকে বউ স্বীকার করার পরেও 3টা মামলা করছি। একটা কি জানেন, সাইবার নিরাপত্তা আইনে, একটা হচ্ছে আমার হত্যা চেষ্টা, এবং সে বারবার কেন সুইসাইড করতে যায় 309 ধারা, এর সাথে 2জন ডাক্তার। আমার গল্পে হিরো আমি, ঠিক আছে, আমার বস মাহমুদ সানি ভাই, এবং রাসেল মিয়াও আছে, মুন্না খান আছে। আমরা আসলে আচ্ছা, রাসেল মিয়া আমি বলছিলাম কোন চরিত্রে আছে আমি বলি, আমি একটা ইশারা দিয়েছিলাম, চলছে ফাগুন, আমরা এখন দ্বিগুণ। রাসেল মিয়া চরিত্র তো ওটাই, রাসেল মিয়া তো মানে তার জায়গা থেকে ওই অটুট। তবে সবচেয়ে ভয়ঙ্কর রূপ যেটা নেবে, আমি আগেই বলি, আমি আগে সবাইকে বলতে পছন্দ করি, সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নেবে রাসেল মিয়ার। রাসেল মিয়া যে প্রতিশোধটা নেবে, এটা আমার চেয়ে আরও ভয়াবহ। ঠিক আছে, আমরা তো আসলে 2য় পর্ব চলছে, সিকোয়েন্স 2 চলতেছে, ঠিক আছে। এবং মুন্না খান যেটা করছে আমাদের জন্য একদম, আমি যেটা বলবো যে মুন্না খানকে সেলুট। মুন্না খানের ওই যদি ভিডিওটা যদি বর্ষা যদি না ছাড়তো, তাহলে আমরা এত দূর আসতাম। আমার টার্গেট ছিল, আমি 32টা শখ কাটছি, কাটার পরে একটা পায়ে কেবল হচ্ছে একটা শখে কেবল হচ্ছে বর্ষা চৌধুরী পা রাখছে। সেখানে আমার টার্গেট ছিল আরও 3 মাস পরে বর্ষা চৌধুরী স্বীকার করবে। স্বীকার না করে একটা মিথ্যুক প্রমাণিত হচ্ছে, এটা ভালো। আদালত এটা দেখবে না, এটা হচ্ছে যে কী যেন একটা ধারা আছে, যেটা স্বীকারোক্তি আর কি, সেটাকে কেটে কীভাবে করতে হয় প্রমাণ, এটা আমরা জানি। সে স্বীকার করছে লাইভে এসে, ওটাকে যোগ করার জন্য আবার স্বীকার করছে, সেটাকে করার জন্য SMS দিছে, সেখানে স্বীকার করছে, সেটাকে প্রমাণ করার জন্য ভিডিও দিছে, আবার সেখানে করছে, লাস্টে কী করলো যে আমি মিথ্যা বলছি। আপনি তাকে বিশ্বাস করবেন করতে হবে ভাই? আমার বউ, আমি বিয়ে করছি, বাসর করছি, এটা প্রমাণ করার দায়িত্ব আমার। এটা আমি কিভাবে করবো এটা আমি জানি। আচ্ছা ভাই, আমাকে একটু বলবেন, এখন পর্যন্ত বর্ষা চৌধুরীর নামে কতটি মামলা করেছেন, কি মামলা করেছেন? আমি টোটাল করছি হচ্ছে যে 5টা, এবং বিভিন্ন ওই টাকা জালিয়াতি, প্রতারণা,
তাদের থেকে করছে 15টা। এবং জ্যাকি হত্যার যে বিষয়, একটা জামাই মেরে ফেলছে, এবং রুমি রহমান ওখানে হচ্ছে 2টা, আরও আছে যেগুলো আমি বলবো না, কারণ হচ্ছে টোটাল মিলে মনে হয় যে 21টার মতো মামলা হয়েছে। এবং এই পুরো ঘটনায় মোট এখন পর্যন্ত 21টা মামলা হয়েছে। 21টা মামলা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে 5টা মামলা আপনি করলেন, মামলাগুলো তো চালাচ্ছেন, আমরা তো স্বাভাবিকভাবে জানি যে মামলা চালাতে গেলে একটি খরচের প্রয়োজন হয়। এই খরচের অর্থটা কোথা থেকে যোগান দিচ্ছেন? এটা হচ্ছে যে দেখেন, আমি মজা কি জানেন, সত্য বলি, মানুষ কীভাবে নেবে সেটা মানুষের ব্যাপার। সত্য বলতে পছন্দ করি। লন্ডন থেকে আমার একটা বড় আপা আছে, ও বলছে যে ও যেরকম মিথ্যাবাদী, একটা মিথ্যুক প্রমাণিত, তোমার যা কিছু লাগে আমি দিচ্ছি, তুমি এটা হচ্ছে সুষ্ঠু বিচার বের করো, ঠিক আছে? টাকা পয়সা, আমার এক বড় আপা আছে, উনি হচ্ছে আমাকে হেল্প করতেছে, ওকে, ঠিক আছে? এবং হচ্ছে আমার একটা বান্ধবী আছে, উনি আমাকে পারিবারিকভাবে বলছে যে বর্ষা চৌধুরীর মামলায় যত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ টাকা আমি দেবো, ওর সঠিক বিচার হওয়া চাই। এবং সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ, ধরেন যে কেউ টাকা দিয়ে সাহায্য করতে পারতেছে না, তারা কি হচ্ছে শেয়ার দিচ্ছে, তারা নিয়ে কথা বলতেছে, তাকে নিয়ে হচ্ছে প্রতিবাদ করতেছে, সব মিলে আমার 55,000 মানুষ আমাকে হেল্প করতেছে। একজন লোক তাকে 20 লাখ টাকা জায়গা কিনে দিচ্ছে। কেন দিচ্ছে ভাই? তার সাথে অবশ্যই অনৈতিক সম্পর্ক আছে, নাহলে একটা মানুষ আপনাকে 20 লাখ টাকা জায়গা কিনে দেবে, সেই জায়গা বিক্রি করে সে আমাকে বলছে যে পার্লার দেবে, বা আমাকে তো অনেক গল্প বলে গেছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছি না। বললে তো সে, আমি যেটাই বলতেছি সেটাই ম্যানেজ করে যাচ্ছে। এবং তাকে হচ্ছে যে বিভিন্ন হেল্প করেছে, যে হামিদ তার কে, হামিদ কে তাকে যে হেল্প করতেছে, আমার সামনে তো বলছে যে মেয়েটা 4টা সংসার করলো, একটাও টিকতে পারলো না। তখন আমি 5 নাম্বার জামাই। আমি বললাম ভাইয়া কি বলছে, সৌদি আরব থেকে একটা ছেলে ছিল, ছেলেটা বিয়ে করছে, ছেলেটা তো মরে গেছে। আমি তখন আমার স্টিল না বউ, তাকে আমি প্রশ্ন করলাম, না তেমন কিছু না, একটা ছেলে আমার কাছে আসছিলো, আমার ভাইকে বিদেশ নিয়ে যাওয়ার কথা ছিল, পরে শুনি যে তাকে মেরে ফেলছে। নোয়াখালী ছেলে, নাম হচ্ছে জ্যাকি। 2023 সালে বিয়ে করা হচ্ছে যে জ্যাকি আপনার বর্ষা চৌধুরীকে, 2023 সালে বিয়ে করে, যেখানে জ্যাকির বাবা মা বলে 18 সালে প্রেম হয় এই বর্ষা চৌধুরী। এবং তার যে কাকা আমেরিকা থাকে, সে আমাদের কাছে একটা লাইভে এসে বলছে 2018 সালে এই তাকে নায়ক বানানোর কথা কয়, মোবাইল, তারপর হচ্ছে যে টাকা পয়সা এগুলো নিতে হচ্ছে যে বর্ষা চৌধুরী, যারই টাকা ছিল তাকে পটায় এগুলো নিত। 18 সালে প্রেম ছিল হচ্ছে জ্যাকির, বিয়ে করছে 23 সালে। এবং একটা জিনিস দেখবেন, আমরা হিসেব করে যেটা বের করছি, রুমি রহমান মারা যাওয়ার 1 মাস পরে জ্যাকিকে বিয়ে করে, কাগজ কলমে যেটা হিসাব হয়, বিয়ে করা হচ্ছে জ্যাকিকে। বাচ্চা 28 দিনের রেখে মারা যায় হচ্ছে রুমি রহমান। দুবাই থেকে লন্ডনে কথা বলে নিয়ে এসে জ্যাকিকে চট্টগ্রাম থানায় আটক করে হচ্ছে তাকে বিয়ে করা হয়। এটা তো আমি বের করছি ভাই। আচ্ছা, এটা কিন্তু বলেন, সে স্বীকারই করেনি যে জ্যাকি তার জামাই। এটা দর্শক বলবো যে এটা সম্পূর্ণ কৃতিত্ব আমার, কারণ হচ্ছে জ্যাকিটটা সে কোনোদিনও বের করেনি এবং কোনোদিন স্বীকার করেনি। এটা যখন আমি তাকে ধরলাম গলা চেপে, যে বালাম খাতা, এবং আমি কিন্তু জ্যাকির বাড়িতে গেছি, জ্যাকির বাবা মার সাথে কথা বলছি। আপনি একটা ইন্টারভিউতে কাজীকেও বের করেছিলেন যে জ্যাকির সাথে তার বিয়ে হয়েছে। এটা বের করার পরে যখন ওর বাবা মা বললো, ওকে যখন ধরা হয় তখন সে স্বীকার করে তাকে মেরে ফেলছে। কারণ আত্মহত্যা কেন করবে? আরে ভাই, আপনি কে কাকে মেরে ফেলছে একটু যদি পরিষ্কার করে বলেন। বর্ষা চৌধুরী জ্যাকিকে মেরে ফেলছে, কারণ হচ্ছে যে ওই বাচ্চার সাক্ষী তো সে, আর ওই বাচ্চা না রুমি রহমানের নয়, বাচ্চা অবশ্যই জ্যাকি। এটা হচ্ছে আমরা তদন্তের জন্য এবং ডিএনএ টেস্ট করার জন্য আমরা আদালতে টোটালি আবেদন করব। এবং এটা মামলা চলমান, এটা নতুন করে মামলা হয়েছে, তদন্তের জন্য আদালত আদেশ দিছে। আচ্ছা ভাই, আমরা যে বিষয়টা আপনাকে বলবো যে আকাশ ভাই, আমরা রাসেল মিয়াকে আমাদের এই শোতে এনেছিলাম, তাকে আমরা একটি প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটি সারা দেশে খুব আলোচিত হয়েছে। আমি আশা করি আপনিও সেটি দেখেছেন। আপনার ক্ষেত্রে প্রশ্নটি আরও বেশি প্রযোজ্য বলে আমি মনে করি। কেন? কারণ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামী হিসেবে কিংবা সে আপনার স্ত্রী হিসেবে এই বিষয়টি আপনি অনেক দিন থেকে দাবি করে আসছেন, বলে আসছেন। এটার সাথে অনেক যুক্তি তর্ক, অনেক প্রমাণ, অনেক কিছুই এসেছে। আসলে যদি বর্ষা চৌধুরী আপনার কাছে ফিরে আসতে চায় বা আপনার সাথে সংসার করতে চায়, আপনি কি তাকে গ্রহণ সে তো ফিরে আসতেই চায়। আমাকে বলছে বিয়ে করবি, আবার বিয়ে করবি, আবার দুই পরিবারে মিলে বিয়ে কর। কিন্তু অডিওতে বলতেছি আমি এটা এই জন্যই বলছি, কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ছেলেটা আমার করতেছে, যদি বিয়ে করে যদি শান্ত হয় তাহলে হোক। কিন্তু আমি তো তাকে বিয়ে করছি, আমি তাকে কেন বিয়ে করব? আমি সর্বশেষে আপনার মাধ্যমে দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, এমন কোনো কথা যেটি অজানা, এর আগে কখনো বলেননি কোনো শোতে বা কোনো ইন্টারভিউতে, সে কথা বলতে চান, বর্ষা চৌধুরী সম্পর্কে কি বলতে চান, এবং দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ। দর্শকদের বলবো সেটা হচ্ছে, শুরু থেকে আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং দেখেন এইভাবে বলছে আমি নাকি আপনাদের ভাড়া করে করে কমেন্ট করাই।
আমি হচ্ছে যে আপনাদেরকে ডেকে ডেকে ইয়ে করাই, এমন না। আমি আর্থিকভাবে কিন্তু অনেক অসচ্ছল ছিলাম এবং আমি কিন্তু সবাইকে বলছি যে আমাকে যে কোনোভাবে সাহায্য করেন, আমি এই মেয়েটার শাস্তি চাই এবং আমি চাই যে তার জ্যাকি হত্যা, রুমি হত্যা এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে সে জড়িত, সে হচ্ছে যে বিচার হোক এবং সে সারা জীবন জেলে থাকুক, এটাই আমার চাওয়া, আমার কোনো চাওয়া নাই। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আজ আকাশ নিবিড়ের সাথে। আসলে একটি বিষয় কি, যখন আমরা কোনো অনুষ্ঠান করি, আমি দেখেছি যে এই অনুষ্ঠানটি প্রকাশ হওয়ার পরে কমেন্টে আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন, বিশেষ করে গেস্টের বিষয়। তো আসলে বিষয়টি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বড় জায়গা যেখানে মানুষের বলা কথাগুলো আমাদের প্রভাবিত করে, সাধারণ মানুষদের প্রভাবিত করে। বিশেষ করে যারা ইনফ্লুয়েন্সার, তাদের কথাতে মানুষ বেশি ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়। সেই জায়গা থেকে এমন কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এমন কোনো মন্তব্য করলো যেটাতে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হলো, আলোচনা সমালোচনা অনেক বিষয়, এবং তার ওই কথার প্রেক্ষিতে কোনো একটি নির্দোষ মানুষ কিংবা দোষী মানুষ, যে কাউকে, একজন নির্দোষকে দোষী কিংবা দোষীকে নির্দোষ হিসেবে প্রমাণ করার চেষ্টা চলে। এই বিষয়টিতে গণমাধ্যমের দায়িত্ব বা তাদের ওপর অর্পিত যে দায়িত্বের জায়গা থেকে একটি দায়বদ্ধতা তৈরি হয়, সেই মানুষগুলোকে সামনে নিয়ে এসে বিষয়টির সর্বশেষ বিষয়টিকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা বর্ষা চৌধুরীকে নিয়ে এসেছিলাম, সেই ঘটনার পালাক্রমে আমরা রাসেল মিয়াকেও নিয়ে এসেছিলাম, আজ আকাশ নিবিড়কেও নিয়ে এসেছি, এবং আমরা বিশ্বাস করি এই ঘটনা সর্বশেষ পর্যন্ত যারা যারা ঘটনার সাথে সম্পৃক্ত আমরা সবাইকে আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। খোদা হাফেজ।